নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় ডিজাইনিং রিসার্চ প্রপোজাল ইন সোশ্যাল সায়েন্স। আমরা যে সমস্ত আ সোশ্যাল সায়েন্সের ছাত্রছাত্রীরা রয়েছি, আমরা এমফিল এর ক্ষেত্রে হোক বা পিএইচডি র ক্ষেত্রে হোক, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আ বা গবেষণার জন্য আমরা রিসার্চ প্রপোজাল তৈরি করি। তার আ ডিজাইনটা কেমন হবে সে নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম বিভ্রান্তি সৃষ্টি হয়। সেই কথাই মাথায় রেখে আমরা স্যারকে প্রস্তাব রেখেছিলাম স্যারের কাছে। স্যার আমাদের প্রস্তাবে সাড়া দিয়ে তিনি আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করবেন। আজকের এই আলোচনার মুখ্য আলোচক আমাদের সবারই পরিচিত ডক্টর অভিষেক কর্মকার। স্যারের একটি সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, গলসি মহাবিদ্যালয়। স্যারকে আমরা সবাই চিনি মোটামুটি কম বেশি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। তো আমি আশা করব স্যার খুব সহজ সরল ভাষায় আমাদেরকে এই বিষয় নিয়ে আমাদের মানে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে পরিষ্কার করবেন। আ রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে স্যারকে আমরা অনেক ধন্যবাদ জানাই। আমাদের এই আ বিষয় নিয়ে আলোচনার জন্য এবং আমাদের এই প্ল্যাটফর্মে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সমীরণ। আমি প্রথমেই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের প্রত্যেক সদস্যকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই, কেননা রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র যে কাজটা করছে আমি প্রত্যেকবারই বলি যে বাংলা ভাষায় এইভাবে রাষ্ট্রবিজ্ঞান চর্চা, এটা কিন্তু একটা অত্যন্ত মানে খুবই টাইমলি টেকেন একটা ডিসিশন। কেননা সবাই জানে যে এই বিষয়টা নিয়ে যেভাবে নানা রকম সমস্যা আছে, যে সমস্ত বিষয় সমস্যা আছে তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে যে বাংলা ভাষায় বই থেকে শুরু করে চর্চার একটু অভাব কিন্তু রয়েছে। তো সেই জায়গাটা একটা বড় গ্যাপ, যে গ্যাপটা রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র কিন্তু মিট করেছে। অ্যান্ড ইফ আই এম নট রং, অ্যাটলিস্ট মানে দেয়ার আর মোর দ্যান 300 ভিডিও লেকচার্স আর দেয়ার অলরেডি, যেগুলো রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের প্ল্যাটফর্মে হয়েছে। তো এটা একটা খুব ভালো দিক। আর সমীরণ, প্রকাশ, তাছাড়াও যারা যারা যুক্ত আছে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের সঙ্গে, প্রত্যেককে আমার ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। যে বিষয়টা আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভীষণভাবে রেলিভেন্ট একটা বিষয়। কেন, তার কারণ হচ্ছে প্রথমেই যে বিভ্রান্তিগুলো, যে বিষয়গুলো আমাদের কাছে আসে যখনই আমরা রিসার্চ প্রপোজাল লিখি বা যে কোনো ক্ষেত্রে রিসার্চ নিয়ে আলোচনা করি, বিশেষ করে সোশ্যাল সায়েন্সে, প্রথম যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে যে আমার রিসার্চ মেথোডোলজি কি হবে। প্রথমেই বলে রাখি, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় বা যে কোনো সোশ্যাল সায়েন্সে, সমাজবিজ্ঞানে কোনো স্ট্রিক্ট রিসার্চ মেথড নেই। মানে আমার একটা রিসার্চ একদম স্ট্রিক্টলি এই একদম স্ট্রিনজেন্ট ওয়েতে একদম এই রিসার্চ প্রপোজালেই, মানে এই রিসার্চ মেথোডোলজিকে ফলো করেই করতে হবে, বা একটা রিসার্চের জন্য একটাই নির্দিষ্ট রিসার্চ মেথোডোলজি আছে বা তার বাইরে যাওয়া যাবে না, এমন কিন্তু নয়। তাহলে কিন্তু সোশ্যাল সায়েন্স পড়তে গেলে অসুবিধা হয়ে যাবে। সোশ্যাল সায়েন্সে টপিক অনুযায়ী, কাজের ধরন অনুযায়ী, কাজের ক্ষেত্র অনুযায়ী কিন্তু রিসার্চের একটা মেথোডোলজি আলাদা। একই রিসার্চে একাধিক মেথোডোলজি আসতেই পারে, মেথোডোলজিক্যাল যে টুলগুলো সেগুলো ব্যবহৃত হতে পারে। তো সেই জায়গাগুলো আমি একটুখানি আলোচনা করব। তার জন্য আমি একটা প্রেজেন্টেশন বানিয়েছি, পিপিটি, সেটা আমি শেয়ার করব সকলের সঙ্গে, যাতে করে বিষয়টা খুব সহজে বোঝা যায়। আমি আমাকে একটু প্লিজ প্রকাশ একটু বলবেন সাহায্য যে, করো যদি কোনো হ্যাঁ, দরকার পড়ে টেকনিক্যালি। যে আমার স্ক্রিনটা ভিজিবল হচ্ছে কিনা সেটা আমাকে একটু বললেই আমি বুঝতে ঠিক পারবো আছে, আর কি। ঠিক আছে স্যার। আমি আমি হ্যাঁ, দেখে বলে দেবো। এখনো হয়নি। ওকে ওকে ওকে। হ্যাঁ, এসেছে ভিজিবল? না স্যার, হয়নি এখনো। এখনো হয়নি। ওকে ওকে, এটা একবার আগে একবার করে নিলে ভালো হতো। এনিওয়ে, আশা করছি হয়ে যাবে। হয়ে যাবে স্যার, হয়ে যাবে। হ্যাঁ, একটু ঘুরছে, একটু টাইম নিচ্ছে, বাফারিং করছে। আসেনি না এখনো?
Is it visible? হ্যাঁ, ভিজিবল ভিজিবল। Okay. হ্যাঁ, এটা এখন ভিজিবল তো? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, তো এইটা হচ্ছে টপিক, যেমনটা অলরেডি সমীরণ ইন্ট্রোডিউস করেছে, যে ডিজাইনিং রিসার্চ প্রপোজাল ইন সোশ্যাল সায়েন্স রিসার্চেস। কিভাবে আমরা রিসার্চ করব, তার প্রপোজালটা কিভাবে বানাবো। তো এখানে আমি একদম বেসিক কিছু জিনিস রেখেছি প্রথমেই, সেটা হচ্ছে রিসার্চ কি, কেন করব এবং কিভাবে করব। এই বিষয়টা যদি না পরিষ্কার থাকে তাহলে কিন্তু ডিজাইনটা করা যাবে না। কেননা কথাতেই আছে যে এ পারফেক্ট ডিজাইন ইজ দ্য হার্ড দ্য ওয়ার্ক ইজ হাফ দ্য ওয়ার্ক ডান। মানে হচ্ছে ইফ ইউর প্ল্যান ইজ অল রাইট, তাহলে কিন্তু সেখানে অর্ধেকটা কাজ ঠিক মতো হয়ে যায়। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু মেক আ প্রপার প্ল্যান। প্ল্যানিংটা কিন্তু খুব ভালোভাবে হতে হবে, তবে গিয়ে সেটার সঠিক এক্সিকিউশন হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো রিসার্চ কি প্রথমেই বলি, মানে এটা হচ্ছে রিসার্চ মানে নতুন করে কোনো কিছু তৈরি করা, নতুন করে কোনো কিছু সন্ধান করা এবং তারপরে সেটাকে প্রতিষ্ঠা করা একটা নতুন ক্রিয়েটিভ ওয়েতে টু জেনারেট নিউ নলেজ। যে কারণে বলা হচ্ছে, আমি এখানে যে কথাটা লিখেছি, দ্য ক্রিয়েশন অফ নিউ নলেজ অর দ্য ইউজ অফ এক্সিস্টিং নলেজ ইন আ নিউ অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ে। মানে নতুন করে আমি এক্সিস্টিং নলেজকে আমি ইউজ করছি, নতুন করে সেটাকে ক্রিয়েট করছি টু জেনারেট নিউ নলেজ। এইটা নলেজকে এইভাবে বৃদ্ধি পায়, একটা সাবজেক্ট একটা ডিসিপ্লিন এভাবে বৃদ্ধি পায় নতুন নতুন গবেষণার মধ্য দিয়ে। কেন করব, তার কারণ হচ্ছে টু প্রফেস আইডিয়াস। আইডিয়া প্রফেসিং যদি না হয় ঠিকঠাক, তাহলে নতুন নলেজ জেনারেটেড হবে না, কন্ট্রিবিউটেড হবে না। তাই একজন রিসার্চারের যখনই কোনো বিষয়ে রিসার্চ করতে চাইছে, কোথাও কোনো পিএইচডির জন্য রিসার্চ প্রপোজাল বানাচ্ছে বা একটা ডিজাইন করছে, তখন তাকে মাথায় রাখতে হবে যে আই হ্যাভ টু ক্রিয়েট সামথিং নিউ, আই হ্যাভ টু কন্ট্রিবিউট সামথিং নিউ সো দ্যাট মাই সাবজেক্ট, মাই ব্রডার ডিসিপ্লিন গেট এনরিচড। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। কিভাবে করব, বাই স্পেসিফিক সাইন্টিফিক অ্যান্ড নিউট্রাল মেথোডোলজি। মেথোডোলজি ক্যান বি অফ মেনি টাইপস। You can have so many methodological tools while you are pursuing your research or you are preparing your research proposal. কিন্তু সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা সাইন্টিফিক, স্পেসিফিক এবং নিউট্রাল মেথোডোলজি নিতে হবে, আনবায়াসড একটা মেথোডোলজি নিতে হবে। হ্যাঁ, এই জায়গাগুলোতে আমি আবার পরে আসবো, আরো ডিটেলে বলবো। তো রিসার্চ ডিজাইন কি? রিসার্চ ডিজাইনের মধ্যে প্রথমেই যে কথাটা আসছে সেটা হচ্ছে যে ইট ইজ আ ফ্রেমওয়ার্ক অফ রিসার্চেস ওভারঅল মেথোডোলজি। কোন মেথোডোলজি নিয়ে আমি করব, স্টার্টিং ফ্রম দ্য সিলেকশন অফ ইউর টপিক টু দ্য কনক্লুশন টু দ্য ফাইন্ডিংস। পুরো প্রসেসটা একটা সঠিক পদ্ধতিতে যদি করতে হয়, মানে এর পুরো মেথোডোলজিটা যেভাবে আমি সাজাবো পর 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 ধাপ ধাপ ধরে ধরে স্টেপ বাই স্টেপ, সেটা কি আমি বলছি রিসার্চ ডিজাইন। সো দ্য রিসার্চ ডিজাইন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে খুব ভালোভাবে সঠিকভাবে দাঁড় করাতে হবে। এই রিসার্চ ডিজাইনের কি থাকে, ইট ইনক্লুডস অ্যান ইন্ট্রোডাকশন, যেটা আমরা প্রত্যেকেই জানি, আ ডিসকাশন অফ থিওরিজ অ্যান্ড হাইপোথিসিস, মেথোডোলজি, কনক্লুশন অ্যান্ড রেফারেন্সেস। এটা হচ্ছে একদম ওপরে ওপরে আলোচনা। আমি যখন এর ভিতরে ঢুকবো, এই এক একটা বিষয়ের মধ্যে আবার অনেক বিষয় আছে যেগুলো একটা কমপ্লিট রিসার্চ ডিজাইন কিন্তু তৈরি করতে কাজে লাগবে, সেটা আমি পরে আসবো। Researchers can use different types of approaches, which can be qualitative approach or quantitative approach. রিসার্চ দুরকমই হতে পারে, কোয়ালিটেটিভ হতে পারে যেটা মূলত লাইব্রেরি বেসড আর্কাইভাল রিসার্চ, আরেকটা হতে পারে কোয়ান্টিটেটিভ, যেটা হচ্ছে মূলত সেখানেও লাইব্রেরি থাকবে, আর্কাইভস থাকবে, কিন্তু সেখানে যেটা প্রধান মেথোডোলজি হবে কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স থাকবে, সুন্দর ওয়েতে সেটাকে ডেটা কালেকশন থেকে শুরু করে ডেটা অ্যানালিসিস পুরোটা স্ট্যাটিস্টিক্যালি কোয়ান্টিটেটিভ ওয়েতে খুব পরিষ্কারভাবে করা হবে। তাহলে স্টেপ বাই স্টেপ যদি আমরা দেখি, প্রথমেই যে স্টেপটা আসবো সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দি প্রবলেম। প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে। কোন প্রবলেম না, আমি কি নিয়ে রিসার্চ করব। সোশ্যাল সায়েন্সে এটা একটা বিশাল বড় একটা আলোচনার জায়গা, যে আমি কি নিয়ে রিসার্চ করব। এখানে বিষয়টা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে একজন গবেষককে প্রথম খুঁজে বার করতে হবে যে এক্সিস্টিং গ্যাপটা কোথায় আছে।
এবং প্রবলেম মানে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম বলা হয় এটাকে বড়তে, এইটাকে আমি কিভাবে আইডেন্টিফাই করবো এবং আইডেন্টিফাই করার পরে সেখানে কি কি বিষয় থাকবে। সেখানে প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে অবজেক্টিভ অফ ইউর স্টাডি, স্কোপ অফ ইউর স্টাডি, why are you trying to research on this particular area and how will you conduct the research. These are the 4 questions যেগুলো আইডেন্টিফিকেশন অফ দি প্রবলেম বা রিসার্চ প্রবলেম, যেটাকে আমরা বলি স্টেটমেন্ট অফ দি প্রবলেম, সেটাতে থাকবে। সাপোজ আমি যদি এখন চিন্তা ভাবনা করি এই যে শিক্ষা ব্যবস্থার যে দ্রুত হারে প্রাইভেটাইজেশন হচ্ছে বা শিক্ষা ব্যবস্থার যে মূল যে জায়গাটা সেটা হচ্ছে রাষ্ট্র সেখানে নিজেকে কতটা সরিয়ে নিয়ে এসেছে বা রাষ্ট্রের আইডিয়াল রোল কি হওয়া উচিত, এই জায়গাটা আমরা যদি একটা ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ অর নিউ ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ দিয়ে যদি আমরা ভাবার চেষ্টা করি, তাহলে আমার স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম কি, যে আজকে কেন এইভাবে সরকারি স্কুল কলেজ ইত্যাদির স্কুল বিশেষ করে যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে, কেন সরকার রাষ্ট্র কেন সবকিছু দেখেও কিছু দেখছে না বা কেন এইভাবে পিছিয়ে আসছে, এই যে জায়গাটা রোলিং ব্যাক দ্য স্টেট কি এক্ষেত্রে কতটা এক্ষেত্রে নিউ রাইট ফিলোসফির এই কথাগুলো প্রযোজ্য, বা আজকের দিনে এইভাবে র্যাম্প্যান্ট প্রাইভেটাইজেশন যেভাবে হচ্ছে সেখান থেকে রাষ্ট্রের প্রকৃত ভূমিকা কি হওয়া উচিত, কিভাবে এখান থেকে বেরিয়ে আসা উচিত। ইফ দিস ইজ ইয়োর প্রবলেম, এটা যদি আমরা রিসার্চ প্রবলেম ধরি, বা এই ধরনের আরো অনেক প্রবলেম যদি আমি উইমেন এম্পাওয়ারমেন্টের পার্সপেক্টিভে ভাবি, যে পলিটিক্যাল ইনক্লুশন তো আমরা করার চেষ্টা করেছি বাই রিজার্ভেশন অফ সিটস, পলিটিক্যাল ইনক্লুশন করেছি কিন্তু সোশ্যাল এক্সক্লুশন এখনো পর্যন্ত রয়েছে। তো পলিটিক্যাল ইনক্লুশন অ্যামিড সোশ্যাল এক্সক্লুশন, সেখানে এই যে পলিটিক্যাল ইনক্লুশন বাই মিয়ার রিজার্ভিং সাম সিটস ফর আ পার্টিকুলার জেন্ডার, এটা whether it will really empower them or not, or after the implementation of or after the enactment of 73rd and 74th Constitutional Amendment Act in 1992 and 1993 ওই সময় করে early 1990s এ, after 3 decades already 30 বছর হয়ে গেছে, so we are in a position এখন আমরা একদম সঠিক জায়গায় আছি যে to understand যে whether women are really empowered through these acts or not। এই জায়গাটা পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের কথা যদি বলি, তো এইটা হচ্ছে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম। আমি বলছি এইভাবে একটা প্রবলেমকে আইডেন্টিফাই করতে হবে যে কোনো সোশ্যাল সায়েন্সের রিসার্চের ক্ষেত্রে। তার মানে এখানে আমার একটা অবজেক্টিভ থাকবে, অবজেক্টিভ অফ মাই স্টাডি, স্কোপ অফ মাই স্টাডি, আমি কতটা এরিয়া জুড়ে, আমি শুধু পশ্চিমবঙ্গকে দেখবো না অল ওভার ইন্ডিয়াকে দেখবো, নাকি আমি বিশ্বের কোনো একটা সমস্যাকে নিয়ে দেখবো, মানে ইয়োর স্কোপ শুড বি স্পেসিফিক, এটা একটা জায়গা। হোয়াই, কেন করব, কেননা এটার একটা সোশিও পলিটিক্যাল, সোশিও কালচারাল অ্যান্ড ইকোনমিক রেলিভেন্স কি আছে, আমার কাজটার প্রাসঙ্গিকতা কি আছে, সেটাকেও আইডেন্টিফাই করতে হবে। আর কি করতে হবে, হাউ আই উইল কন্ডাক্ট দ্য রিসার্চ, কেননা আমার সেখানে মেথোডোলজি কি হবে, এই বিষয়গুলোকে মাথায় রেখে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম অর আইডেন্টিফিকেশন অফ দি প্রবলেম দ্যাট শুড বি ডিটারমাইন্ড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রিভিউ অফ এক্সিস্টিং লিটারেচার। আমি পরে আসবো, এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে একটা করে স্লাইড আছে যে কিভাবে রিভিউ অফ এক্সিস্টিং লিটারেচার করব। প্রথমে বলে রাখি, রিভিউ অফ এক্সিস্টিং লিটারেচার কেন দরকার, তার কারণ হচ্ছে পৃথিবীতে যা কিছু আমরা করছি তার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি কোনো না কোনো ভাবে কোনো না কোনো লিটারেচার টেক্সট সেখানে এক্সিস্ট করছে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সিস্টিং নলেজটা কি আছে সেটাকে ভালোভাবে দেখতে হবে। এক্সিস্টিং নলেজ দেখতে হলে আমাকে লিটারেচার সার্ভে করতে হবে, লিটারেচার রিভিউ করতে হবে, তবে কি আমি রিসার্চ গ্যাপটা খুঁজে পাবো। তো এইটা একটা বড় জায়গা, আমি পরে আরো ডিটেলে আসবো। তারপর হচ্ছে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। এই যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করা, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা। কেন না, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক যদি না থাকে তাহলে তার উপর মানে থিওরিটিক্যাল ফাউন্ডেশন না থাকলে তার উপরে কোনো প্র্যাকটিক্যাল জিনিস বা কোনো রিসার্চ সেটা কিন্তু দাঁড়াবে না, কোনো প্র্যাকটিক্যাল রিসার্চ দাঁড়াবে না। কেননা একটা থিওরিটিক্যাল বেস যে কোনো কাজের জন্য দরকার। এই যে এমন উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বললাম, বা এই যে স্কুলের কথা বললাম, এই যে প্রাইভেটাইজেশনের সমস্যার কথা বললাম, তো সেখানে আমি যদি দেখি তাহলে তার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক কি হতে পারে। আমাকে নিউ লিবারাল থিওরি পড়তে হবে, আমাকে নিউ রাইট ফিলোসফি পড়তে হবে, আমাকে রোল ব্যাক দ্য স্টেট, রবার্ট নজিক থেকে ফ্রেডরিক হাইক সবটা দেখতে হবে, এবং হোয়াট শুড বি দ্য আইডিয়াল রোল অফ দি স্টেট, হ্যাঁ, এই মানে ফ্রম ওয়েলফেয়ার স্টেট টু নিউ লিবারাল স্টেট, এই যে ট্রান্সফরমেশন অফ দ্য নেচার অফ দি স্টেট, এই জায়গাটা আমাকে থিওরিটিক্যালি দাঁড় করাতে হবে। তারপরে সেটাকে আমি এডুকেশন সেক্টরে, যেটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য বেসিক জায়গা, সেই জায়গাতে আমি কিভাবে সেটাকে দেখবো সেটা আমাকে দেখতে হবে। তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা তৈরি করা। এরকম ভাবে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে যদি করি, তখন আমাকে সোশ্যাল জাস্টিস থিওরি পড়তে হবে, আমাকে লিবারাল থিওরি পড়তে হবে, ফেমিনিস্ট ফিলোসফি পড়তে হবে। এইগুলো হচ্ছে আমার এক্সিস্টিং ফ্রেমওয়ার্ক অফ নলেজ বা এক্সিস্টিং থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক অফ দি স্টাডি, সেটা হচ্ছে ফাউন্ডেশন তৈরি হবে।
তারপর হচ্ছে হাইপোথিসিস, এটা তারপরে স্টেপ। এই হাইপোথিসিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কেননা এটার দ্বারা রিসার্চ কোয়েশ্চেন ফর্মুলেটেড হয়। হাইপোথিসিস হচ্ছে অনুমান বা অনুকল্প। আমি আরো ডিটেলে আসবো যখন আমি হাইপোথিসিসের স্লাইডটা বলবো, সেখানে আরো ডিটেলে এর ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে যে কোনো একটা কাজ করতে গিয়ে আমাকে একটা তো মাথায় আমার প্রথমে একটা অনুমান আসছে, সেই অনুমানটাই হচ্ছে হাইপোথিসিস। এরপর আমি রিসার্চ করে ডেটা কালেকশন করে ডেটা অ্যানালিসিস করে আমি দেখব যে হ্যাঁ আমার এই যে হাইপোথিসিসটা আমি নিয়েছিলাম, হোয়েদার দিস হাইপোথিসিস হচ্ছে যে এটা রাইট ছিল নাকি এটা প্রমাণিত হলো নাকি এটা ডিসঅ্যাপ্রুভ করলো, মানে এটা অ্যাপ্রুভ হলো না ডিসঅ্যাপ্রুভ হলো, সেটা আমার রিসার্চের পরে আমি আসবে। সুতরাং হাইপোথিসিস হচ্ছে একদম প্রথমের দিকে, ইন্ট্রোডাকশনের ক্ষেত্রেই হাইপোথিসিস কিন্তু প্রথমেই নিতে হয়। তারপরে হচ্ছে মেথোডোলজি এবং ডেটা কালেকশন, ডেটা অ্যানালিসিস, চ্যাপ্টার প্ল্যান করা এবং সবশেষে হচ্ছে কনক্লুশন। এই যে মেথোডোলজিটা কি হবে, আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম যে স্ট্রিক্ট কোনো মেথোডোলজি সোশ্যাল সায়েন্সে একটাই স্ট্রিক্ট মেথোডোলজি কিন্তু হয় না কোনো একটা কাজের। মানে আমি যদি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ি, রাষ্ট্রবিজ্ঞানে সব রিসার্চ একই মেথোডোলজি নিয়ে হবে তার কোনো মানে নেই। ফিলোসফির সব রিসার্চ একই মেথোডোলজি নিয়ে হবে তার কোনো মানে নেই। রিসার্চ মেথোডোলজি ভ্যারি করে। এটা কিসের উপর করে, তোমার অবজেক্টিভ অফ ইউর স্টাডি, স্টেটমেন্ট অফ ইউর প্রবলেম, স্কোপ অফ ইউর স্টাডি, এই যে জায়গাটা, এইগুলো যেহেতু আলাদা আলাদা হতে পারে, তাই মেথোডোলজিটাও আলাদা আলাদা হতে পারে। তার ডেটা কালেকশনের মেথড আলাদা আলাদা হতে পারে। কি কি মেথড আছে সেগুলো আমি পরে আসছি, আমি যখন মেথোডোলজি স্লাইডটা বলবো সেখানে আছে। এরকমই কিভাবে মেজার করব আমি একটা যে ডেটাগুলো আমি পাচ্ছি তার নির্ধারণ কিভাবে করব, তার পরিমাপ কিভাবে করব, কিভাবে সেটাকে অ্যানালিসিস করব, এইগুলোর জন্য আমার পার্টিকুলার সাইন্টিফিক টুল চাই। এই টুলগুলোকে আমরা বলছি রিসার্চ মেথোডোলজি। দেন কামস দ্য রেকমেন্ডেড সার্ভে। এইটাও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যে হোয়াট শুড বি দ্য সার্ভে। সার্ভেটা কি হবে, সমীক্ষাটা কি হবে, থিওরিটিক্যাল হলে কি হবে, আমার যদি পিওরলি কোয়ান্টিটেটিভ স্টাডি হয়, সার্ভে মেথড হয়, তাহলে সেক্ষেত্রে আমি কি টুল ব্যবহার করব, এইগুলো মেথোডোলজির মধ্যে চলে আসছে। ডেটা কালেকশন এবং ডেটা অ্যানালিসিস পুরোটাই হচ্ছে মেথোডোলজির ব্যাপার। কেননা এই যে স্যাম্পলিং হতে হবে, কিভাবে আমি স্যাম্পল নেব, আমার কোয়েশ্চেনিয়ার কি হবে, অবজারভেশন মেথড কি হবে, আর্কাইভাল মেথড কিভাবে হবে, এইগুলো সব হচ্ছে ডেটা কালেকশনের পদ্ধতি। অ্যান্ড আফটার কালেকশন অফ ডেটা you have to analyze the data from a value free mind. মাইন্ডকে পুরোপুরি ভ্যালু ফ্রি নিউট্রাল করে দিয়ে ভাবতে হবে যে আমি যে ডেটা পেয়েছি সেই ডেটার ভিত্তিতে আমাকে অ্যানালাইজ করতে হবে। সাপোজ কোনো একটা পলিটিক্যাল ইডিওলজি বা কোনো একটা বিষয়ে তুমি হচ্ছে একটু ইনক্লাইন্ড হয়ে আছো, একটু টিল্টেড হয়ে আছো, সেটা লিবারাল ফিলোসফি হতে পারে, নিউরাইট ফিলোসফি হতে পারে, মার্ক্সিয়ান ফিলোসফি হতে পারে। এখন একজন গবেষক এইটা করতে গিয়ে যখন সে ডেটা কালেকশন হলো, তখন সে দেখলো আমি যে ডেটা পেয়েছি সেই ডেটার ভিত্তিতে আমার যে ফাইন্ডিংস বেরিয়ে আসছে, যে কথাগুলো বেরিয়ে আসছে, সেগুলো যদি আমি ঠিকঠাক বলি, তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে আমার যেটা মানসিক যে ভালো লাগা খারাপ লাগা পলিটিক্যাল ইডিওলজি রয়েছে তার বাইরে যাচ্ছে, তার বিরুদ্ধে যাচ্ছে। সো বিং আ রিসার্চার ইউ হ্যাভ টু এস্টাবলিশ দ্যাট। ইভেন যদি সেটা তোমার চিন্তা ভাবনার বাইরে যায়, তোমার চিন্তা ভাবনাকে র্যাটিফাই না করে, স্টিল ইউ হ্যাভ টু এস্টাবলিশ দ্যাট বিং আ রিসার্চার। একজন ট্রু রিসার্চারের এটাই হচ্ছে কাজ, সেটা হচ্ছে ডেটা কালেকশন এবং ডেটাকে অ্যানালিসিস। এবং সে কারণে কি দরকার, একটা আনবায়াসড ভ্যালু ফ্রি একটা মাইন্ড থাকা দরকার। এবং এই মাইন্ডটা কি হবে, এই মাইন্ডসেটটা প্রপার সত্যকে প্রতিষ্ঠা করবে। এই জায়গাটা মনে রাখতে হবে, যেটা বিহেভিয়ারাল লিস্টরা একদম প্রথমেই বলেছিলেন 20th সেঞ্চুরির প্রথম দিকে। যদিও তার থেকে এখন এই মুহূর্তে যেটা আমাদের বেশি মনে রাখা দরকার সেটা হচ্ছে আমরা সবাই জানি তারপরে সমস্যাগুলো, ডিক্লাইন অফ পলিটিক্যাল ইডিওলজি, পলিটিক্যাল থিওরিজ, হ্যাঁ, ক্রাইসিস অফ আইডেন্টিটি, এই যে সমস্যাগুলো, এবং তারপর থেকে পোস্ট বিহেভিয়ারাল মুভমেন্ট। তো পোস্ট বিহেভিয়ারাল মুভমেন্টকে মাথায় রেখে করতে হবে যে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ক্রেডো অফ রেলিভেন্স, এবং তার সাথে সাথে মানে রেলিভেন্সটা কোথায়, তার ওয়েদার সেটা হচ্ছে আজকের দিনে চেঞ্জ ওরিয়েন্টেড, টাইম ওরিয়েন্টেশন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, এবং ভ্যালু সব থেকে বড় কথা, সেইগুলোকে সবকিছুকে জাজ করে একটা রিসার্চ কিন্তু করতে হবে। তো এই কথাগুলো অনেক বড় বড় কথা শুনে মনে হবে, কিন্তু যখনই রিসার্চের কাজটা শুরু হয়ে যাবে তখন দেখা যাবে যে এইগুলো কিন্তু মাইন্ডসেটের মধ্যে অলরেডি এই ব্যাপারগুলো, এই স্কুলিংটা কিন্তু হয়ে গেছে। এটা খুব ইন্টারেস্টিং। রিসার্চ প্রপোজালের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে চ্যাপ্টার প্ল্যান। রিসার্চ প্রপোজাল যেটা লেখা হবে পরপর সেখানে চ্যাপ্টার প্ল্যানিংটা কি হবে, ওই যে আমি প্রথমে বললাম যে এ পারফেক্ট প্ল্যান ইজ হাফ দ্য ওয়ার্ক ডান। প্ল্যান যদি আমার ঠিক থাকে, কোন চ্যাপ্টারে আমি কি দেখাবো, আমার ইন্ট্রোডাকশনের চ্যাপ্টার, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন একদম নিয়ম হচ্ছে, মানে এটা করলে বেটার হয় সেটা হচ্ছে একদম লাস্টে করা।
প্রথমে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, এভাবে চ্যাপ্টারগুলো কোন চ্যাপ্টারে আমার থিওরিটিক্যাল চ্যাপ্টার কি হবে, আমার তারপরে ডেটা কালেকশনের চ্যাপ্টারগুলো কি হবে এবং ডেটা অ্যানালিসিসের চ্যাপ্টারগুলো কি হবে, সব শেষে করতে হবে কনক্লুশন অ্যান্ড ইন্ট্রোডাকশন সব শেষে। তাহলে কি হবে, একদম পুরো ব্যাপারটা জানার পরে আমি যদি ইন্ট্রোডাকশনটা লিখি তাহলে কি হবে, আমার পুরো থিসিসটা, আমার পুরো রিসার্চ প্রপোজালটাও সাজাতে সুবিধা হবে, আমার পুরো থিসিসটা সাজাতেও সুবিধা হবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। কনক্লুশনের মধ্যে কি কি থাকবে, কনক্লুশনের মধ্যে থাকবে আমার হচ্ছে যে কি ফাইন্ডিংস, কি ফাইন্ডিং পেলাম, এর ক্রিটিক্যাল ইভ্যালুয়েশনটা করতে হবে, মানে একদম যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে একজন রিসার্চারকে যে কাজটা করেছে তার যে মূল্যায়নটা করতে হবে সেটা ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন করতে হবে যে টপিকটার উপর সে কাজ করছে। তার কাজের লুপ হোলস বা লিমিটেশনস গুলো কি কি আছে সেটাও পরিষ্কারভাবে দেখাতে হবে, কেননা কোনো কাজই ইরর ফ্রি হতে পারে না, সম্পূর্ণ হতে পারে না, যে কোনো কাজেরই কিছু না কিছু গ্যাপ থেকে যায়, সেটা থাকবেই। আর সবশেষে হচ্ছে ফিউচার স্কোপ কি আছে, বা আমি যে এই কাজটা করলাম সেখান থেকে আমার ফিউচার স্কোপ কি আছে। আর সব থেকে শেষে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আ প্রপার সাইন্টিফিক রেফারেন্সিং। এই রেফারেন্স বা এর অনেকগুলো পার্ট আছে, রেফারেন্স দেওয়া, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে শেষে একটা বিবলিওগ্রাফি, পুরো কাজের শেষে বিবলিওগ্রাফি, চ্যাপ্টারের শেষে রেফারেন্স, একদম সব শেষে বিবলিওগ্রাফি পুরো কাজের শেষে। আর কি এছাড়াও ওয়ার্ক সাইটেশনের ক্ষেত্রে ফুটনোটস এবং কেউ কেউ এন্ড নোটস ব্যবহার করে, তো এইগুলো মানে ফুটনোট অর এন্ড নোট যে কোনো একটা ব্যবহার করতে হয়। তো এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে ওয়ার্ক সাইটেশন, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কেননা এটাই হচ্ছে প্রুফ বা রেফার করা, যে রেফারেন্স মানে কোনো একটা জিনিস, কোনো একটা কাজের মধ্যে তুমি দাবি করছো সেটা তুমি কোথা থেকে পেলে সেটাকে তুমি খুব ভালোভাবে দেখাতে পারবে। তো এটা হচ্ছে ওভারঅল ডিজাইন। এবার আমি কি করব, এরপরে আমি পুরো ডিজাইনটা যেটা বললাম স্টেপ বাই স্টেপ আমি সেটার ব্যাখ্যা দেবো। প্রথমে আমি কি বলেছিলাম, আইডেন্টিফিকেশন অফ দি প্রবলেম বা স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম। এখানে কি থাকবে, যেটা খুব ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে কেন আমি করব, সেটা হচ্ছে টু এক্সপ্লোর সামথিং। আমার যে সাবজেক্ট সেই সাবজেক্টে কোনো একটা আইডিয়াকে এক্সপ্লোর করা, যেটা হচ্ছে আমার রিসার্চ প্রবলেমের মধ্যে থাকবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে টু রিডিসকভার সামথিং, মানে কোনো কিছুকে পুনরায় প্রতিষ্ঠা করা, রিডিসকভার করা, হ্যাঁ, পুনরাবিষ্কার যেটাকে বলা হয়। অলরেডি আছে, পৃথিবীতে সব নলেজ এক্সিস্ট করে, আমরা যেটা রিসার্চের মাধ্যমে করি সেটা হচ্ছে সেই নলেজকে রিডিসকভার করি। পৃথিবীতে নেই এমন কোনো বিষয় নেই, সেটাকে নতুন করে ডিসকভার করা ফ্রম আ সাইন্টিফিক মাইন্ড। তারপরে হচ্ছে সার্চ করা অ্যান্ড টু জেনারেট নিউ নলেজ। এই যে জায়গাটা, নতুন একটা নলেজকে জেনারেট করা, যেগুলো আমি আগেই বলেছি। এর মধ্যে কি কি আসছে, এর মধ্যে প্রথমেই আসছে একটা সেন্ট্রাল কোয়েশ্চেন থাকবে। অলওয়েজ রিমেম্বার দিস, স্টেটমেন্ট অফ দ্য প্রবলেমে একটা সেন্ট্রাল কোয়েশ্চেন থাকবে। যতক্ষণ না পর্যন্ত একজন রিসার্চারের মাইন্ডে এই সেন্ট্রাল কোয়েশ্চেন আসছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে একটা রিসার্চ প্রপোজাল রেডি করা যাবে না। কেন যাবে না? সেন্ট্রাল কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে, যেমন আমি যে দুটো গবেষণার উদাহরণ দিচ্ছিলাম, যে আমরা 1990 দশকে 73rd এবং 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছি। এবং কেন করেছি তার কারণ হচ্ছে যে আমাদের যে সোশ্যাল এক্সক্লুশনের শিকার মহিলারা, তারা যেহেতু রাজনীতির আঙিনার থেকে বাইরে, এই যে পাবলিক প্রাইভেট ডিভাইড, এগুলো আমরা সবাই জানি, এগুলো নিয়ে আমি আর কথা বলছি না। তো সেখানে পাবলিক স্ফিয়ারে মহিলাদের, বিশেষ করে রাজনীতির আঙিনায় মহিলাদের অংশগ্রহণের মাত্রা অত্যন্ত কম ছিল। স্বাধীনতার পর থেকে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, এর ভীষণ বড় একটা ডিসকোর্স রয়েছে এবং এর একটা বিশাল বড় আলোচনা রয়েছে যে ঠিক কি কি কারণে মহিলারা রাজনীতি থেকে বিচ্যুত ছিল। তো সেখান থেকে মনে করা হলো যে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট যদি করা যায়, মানে ডিসিশন মেকিং বডিতে যদি আমরা মহিলাদের আনতে পারি, তাহলে কি হবে, তারা যে সোশ্যাল এক্সক্লুশনের শিকার বা তাদের যে কালচারাল যে প্রবলেমগুলো রয়েছে বা ইকোনমিক যে ডিপ্রাইভেশন গুলো রয়েছে, ভালনারেবল যে কন্ডিশন রয়েছে, সেখান থেকে মুক্তি পাওয়া যাবে। এরকম একটা, বিকজ মানে যাদের সমস্যা, দে শুড বি দেয়ার ইন দ্য ডিসিশন মেকিং বডি। তাই এইরকম একটা চিন্তা ভাবনা থেকে নিয়ে আসা হয়েছিল। আজকে 3 দশক পরে আমরা যদি এটাকে নিয়ে গবেষণা করতে চাই, যে এই যে পাবলিক পলিসিগুলো নেওয়া হয়েছিল, এইগুলো কতটা সাকসেসফুল, এটা কি মিয়ার পলিটিক্স অফ প্রেজেন্স, অর এখানে কি সোশ্যাল এক্সক্লুশন আদৌ মিটেছে, পলিটিক্যাল এক্সক্লুশন অ্যামিড সোশ্যাল পলিটিক্যাল ইনক্লুশন অ্যামিড সোশ্যাল এক্সক্লুশন, যেটা আমি বলছি যে সোশ্যাল এক্সক্লুশন রইল, আমি পলিটিক্যাল ইনক্লুশন করলাম ফ্রম অ্যাবাভ, এটার কি রিপারকাশন হলো, এই যে জায়গাটা, এই যে কি হলো, এটাই হচ্ছে সেন্ট্রাল কোয়েশ্চেন।
একই রকম ভাবে আমি স্কুলের যে উদাহরণটা দিলাম, যে শিক্ষা ব্যবস্থায় এই যে শয়ে শয়ে হাজারে হাজারে প্রাথমিক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সবাই ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে ছুটছে, রাষ্ট্র সব দেখছে, দেখেও রাষ্ট্র কিছু করছে না, এই যে ব্যাপারগুলো, গরিব মানুষ কোথায় যাবে, এই যে বিষয়গুলো আছে, সেটা হচ্ছে যে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, যে এখানে হোয়াট শুড বি দ্য প্রপার রোল অফ দ্য স্টেট, কোথায় সমস্যা হচ্ছে, এই জায়গাটাকে বুঝতে হবে। এইটা বিকজ উই অল পে ট্যাক্স ফর আওয়ার বেসিক অ্যামিনিটিস, এবং শিক্ষা তো একদম, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান একদম বেসিক অ্যামিনিটি, সেখান থেকে রাষ্ট্র কি করে হাত গুটিয়ে দিতে পারে, এই যে জায়গাটা, এইটাকে ভাবতে হলে কি করতে হবে, এটাই হচ্ছে আমার সেন্ট্রাল কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেন, মানে এই কোয়েশ্চেন শুড বি দেয়ার ইন ইউর মাইন্ড বিং আ রিসার্চার। এইটা যদি করতে পারা যায় তাহলে কিন্তু একদম ঠিকঠাক রিসার্চ প্রবলেমকে আইডেন্টিফাই করা যাবে, তবে গিয়ে রিসার্চটা ঠিকমতো দাঁড়াবে। তারপরে কি দরকার, এই স্টেটমেন্ট অফ দ্য প্রবলেমের একটা ক্লিয়ার ডেফিনিশন দরকার, সুস্পষ্টভাবে বলতে হবে যে ঠিক কি দেখাতে চাইছো। অনেকের ক্ষেত্রেই যে একটা ক্লিয়ার ডেফিনিশন থাকে না, স্টেটমেন্ট অফ দ্য প্রবলেমটা ক্লিয়ার নয়, সে কারণে আজকের দিনে অনেক গবেষণা হচ্ছে কিন্তু গবেষকরা নিজেদের জায়গা বলতে পারছে না যে তারা কি করতে চাইছে, কি করলো, কি দাঁড়ালো। ইন্টারপ্রেট শুধুমাত্র করে গেলে হবে না। আমরা যে হারমিউনেটিক স্টাডির কথা বলি, হারমিউনেটিক্স কি, টু ইন্টারপ্রেট সামথিং ইন আ সাইন্টিফিক ওয়ে। তো প্রপার ইন্টারপ্রিটেশন করা, সেটা শুধুমাত্র করে গেলে কিন্তু প্রপার কাজ হবে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, ইন্টারপ্রিটেশনের জায়গা। Statement of the problem, statement of the rationality behind the selection of your topic, that is very important part of the identification of the problem or the statement of the problem. Why? Because তোমাকে যেটা প্রতিষ্ঠা করতে হবে, why have you selected this topic? এটা তো ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করেই, একদম তুমি যখনই রিসার্চ প্রপোজাল নিয়ে যাবে কোথাও, একদম প্রথম প্রশ্নই এটা করবে যে why have you selected this topic? কেন মনে হলো যে এটা নিয়ে গবেষণা করা দরকার, এর থিওরি কি আছে, এর এক্সিস্টিং নলেজ কি আছে, নলেজ গ্যাপ কি আছে, একদম এগুলো বেসিক প্রশ্ন, যে কোনো রিসার্চ প্রপোজালে এই প্রশ্নগুলো ইন্টারভিউ বোর্ডে করেই। সেটা হচ্ছে যে স্টেটমেন্ট অফ দ্য র্যাশনালিটি বিহাইন্ড দ্য সিলেকশন অফ দি টপিক, হোয়াই হ্যাভ ইউ সিলেক্টেড দিস, হোয়াই ডু ইউ থিঙ্ক দিস শুড বি রিসার্চড, নতুন করে এটাকে গবেষণা করে প্রতিষ্ঠা করা দরকার, তোমার কেন মনে হচ্ছে এটা, এখানে কি কোনো এক্সিস্টিং রিসার্চ গ্যাপ আছে? সুতরাং সেটাও কিন্তু স্টেটমেন্ট অফ দ্য প্রবলেমে থাকবে। তারপরে কি থাকবে, প্রিলিমিনারি সার্ভে অ্যান্ড কেস স্টাডি। কি করে আমি আইডেন্টিফিকেশন অফ দি প্রবলেম করব, সেখানে একটা প্রিলিমিনারি সার্ভে করে নেওয়া যেতে পারে, একদম ওপরে ওপরে একটা ছোট সার্ভে, যখন আমি রিসার্চ করব তখন আমি ডিটেলে গিয়ে করব, কিন্তু জাস্ট টু প্রিপেয়ার দ্য রিসার্চ প্রপোজাল আমি একটা প্রিলিমিনারি সার্ভে করে নিতে পারি, সেটা হচ্ছে আমার লাইব্রেরি সার্ভে, মানে আর্কাইভাল স্টাডি হতে পারে, কোনো একটা কেস স্টাডিকে আমি নিয়ে ঘাটাঘাটি করতে পারি, যে দেখি তো এই বিষয়ের উপর কি কি কাজ হয়েছে, কি কি কেস স্টাডিজ হয়েছে, এই কেস স্টাডিগুলো থেকে আমি বুঝতে পারবো হয়তো ওই একই রকম বিষয়ে অন্য কোনো কাজ হয়েছে, বা তার ওই রকম রিলেটেড কোনো বিষয়ে অন্য কেউ একটু অন্য কোনো সাবজেক্টেও সেটা হতে পারে, ইন্টারডিসিপ্লিনারি কোনো স্টাডি হয়েছে, তো এই ধরনের কোনো কেস স্টাডিকে দেখতে হবে। আমি ছোট্টখাট্ট একটা ইন্টারভিউ অ্যারেঞ্জ করতে পারি, আমার যেটা মনে হচ্ছে রিসার্চ কোয়েশ্চেন, সেন্ট্রাল কোয়েশ্চেন, সেটা আমার আদৌ ঠিক মনে হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমি একটা ইন্টারভিউ কন্ডাক্ট করতে পারি ছোটখাটো, ছোট কোনো গ্রুপকে দিয়ে। আর সবশেষে হচ্ছে অবজারভেশন। এই অবজারভেশনের ব্যাপারটা বলি, অবজারভেশনাল সার্ভে, এটা হচ্ছে থ্রু আউট দ্য হোল প্রসেস অফ ইউর স্টাডি, থ্রু আউট দ্য হোল রিসার্চ অফ ইউর স্টাডি, এটা একদম তোমার ইন্টিগ্রাল পার্ট থাকবে, ইনঅ্যালিয়েনেবল একটা পার্ট থাকবে, এটা কিন্তু সব সময় থাকবে। ইউ হ্যাভ টু অবজার্ভ সামথিং ফ্রম আ নিউট্রাল অ্যান্ড সাইন্টিফিক মাইন্ডসেট, এইটা কিন্তু অবজারভেশনটা কিন্তু চলতে থাকবে, এইটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং এই পর্যবেক্ষণ যেটাকে আমরা বলি, টু অবজার্ভ সামথিং সাইন্টিফিক্যালি, সেটা কিন্তু করতে হবে। তারপরের ধাপটাই হচ্ছে রিভিউ অফ এক্সিস্টিং লিটারেচার, যেটা আমি ভূমিকাতে একটু একটু বলেছি। রিভিউ অফ এক্সিস্টিং লিটারেচারে কি দরকার, প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কনটেক্সট, খুব ইম্পর্টেন্ট। এই ব্যাকগ্রাউন্ড স্টাডি এবং কনটেক্সট স্টাডি, অলওয়েজ রিমেম্বার এ টেক্সট উইদাউট কনটেক্সট ইজ ভ্যালুলেস। যে কোনো টেক্সট পড়তে হলে, সাপোজ ইউ আর ট্রাইং টু স্টাডি সামথিং, without knowing the context of that of the topic you are reading, anything, তুমি জন স্টুয়ার্ট মিলের অন লিবার্টি, মানে স্বাধীনতার ধারণা পড়তে চাইছো, কেন জন স্টুয়ার্ট মিল কথাগুলো বললেন তার কনটেক্সট যদি না জানো, প্লেটোর জাস্টিস পড়তে চাইছো, তার কনটেক্সট, তো সেই সময়কার গ্রিসের যে পেলোপনেসিয়ান ওয়ারের যে কনটেক্সট, সেটা যদি না জানো তাহলে কিন্তু হবে না। গ্রামসির আমরা হেজিমনি পড়ছি, কিন্তু হেজিমনির কনটেক্সটটা কি, জেলখানায় বসে গ্রামসি কেন এই সমস্ত কথাবার্তা ভাবলেন, সেই কনটেক্সটটা বুঝতে হবে, পটভূমিটা বুঝতে হবে। সো ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কনটেক্সট অফ এনিথিং
রিসার্চে তো একদম এটা ইন্টিগ্রাল পার্ট, ইউ কান্ট এলিয়েনেট, এটাকে আলাদাই করা যাবে না, ইন্ডিসপেন্সেবল পার্ট ইউ মে সে। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাডি অ্যান্ড কনটেক্সট স্টাডি। এইটা যদি থাকে তবে কি একটা প্রপার একদম ইয়ে হবে। আজকে আমাকে কেউ জিজ্ঞেস করছিল যে অনেকেই রিসার্চ করছে কিন্তু রিসার্চ করলেও কি বিষয়ে করছে বা তার থিসিস সম্পর্কে কিছু বলতে পারছে না, কেননা বিকজ অফ দিস ল্যাকুনা। এইটা হচ্ছে বড় একটা ল্যাকুনা, যে ব্যাকগ্রাউন্ড স্টাডি বা কনটেক্সট স্টাডি না করে কোনো একটা কাজ যদি আমরা করতে চাই, তাহলে কি হয়, it helps to provide a foundation of the study and determine what has already been studied in this area. এইটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে এই বিষয়ে কি কি কাজ হয়েছে, কোন অ্যাঙ্গেলে কাজ হয়েছে। হয়তো সেটা মার্ক্সিয়ান ইডিওলজিকে মাথায় রেখে কাজ হয়েছে, হয়তো সেটা লিবারাল ইডিওলজিকে, নিউ লিবারাল ইডিওলজিকে, যে কোনো আইআর এর ক্ষেত্রে রিয়ালিস্ট, নিউ রিয়ালিজম, বিভিন্ন থিওরিকে মাথায় রেখে কোন একটা বিষয়ে কাজ হয়েছে মেবি। তাই ব্যাকগ্রাউন্ড স্টাডি অ্যান্ড কনটেক্সট স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আসছে রিসার্চ গ্যাপ আইডেন্টিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হাউ উড ইউ আইডেন্টিফাই দ্য রিসার্চ গ্যাপ? যতক্ষণ না পর্যন্ত তুমি এক্সিস্টিং লিটারেচারকে সাইন্টিফিক ওয়েতে সার্ভে করছো, দেখছো, পড়ছো, যে কারণে কথাটা হচ্ছে রিভিউ। তুমি হয়তো ভিউ করেছো আগে বা কেউ হয়তো ভিউ করেছে, তবে তো একটা স্টাডি হয়েছে। ইউ আর রিভিউইং দিস, হোয়াই? টু আইডেন্টিফাই দ্য এক্সিস্টিং রিসার্চ গ্যাপ। If you successfully identify the research gap, only then you will have the proper research question in your mind. On the basis of that research question, I will come to that point, to that slide. On the basis of that research question, you will find what should be the hypothesis of your study. তোমার hypothesis নেই মানে কাজে লাগবে। So you have to study the existing literature to identify the research gap, because existing gap is there in any study, in any research. কোথাও কোনো রিসার্চ গ্যাপ নেই কোনো স্টাডিতে, এটা হতে পারে না, হতে পারে না। জন রলস 1971 এ থিওরি অফ জাস্টিস লিখলেন, পরবর্তীকালে বিংশ শতকে একদম প্রথম দিকে 2005 বা 2008 অমর্ত্য সেন যখন লিখছেন দ্য আইডিয়া অফ জাস্টিস, তখন তিনি জন রলসের চিন্তা ভাবনাকে ক্রিটিসাইজ করছেন, কিছু কিছু জায়গাতে তার লুপহোলস গুলো দাঁড় করাচ্ছেন, বিকজ অফ দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দ্য কনটেক্সট স্টাডি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিসার্চ গ্যাপ হি আইডেন্টিফাইড ইন রলসিয়ান থিওরি অফ জাস্টিস। অমর্ত্য সেন তিনি যখন ট্রান্সেন্ডেন্টাল ইনস্টিটিউশনালিজমের কথা বলছে, ভাবা যায় মানে কেন বলছেন, তার কারণ হচ্ছে হি সাকসেসফুলি আইডেন্টিফাইড দ্য এক্সিস্টিং রিসার্চ গ্যাপ ইন রলসিয়ান থিওরি অফ জাস্টিস। এটা খুব ইম্পর্টেন্ট। জগদীশ ভাগবতী যখন ইন ডিফেন্স অফ গ্লোবালাইজেশন লিখছেন, তার আগে তিনি স্টাডি করেছেন যে পোস্ট কলোনিয়াল স্টেটগুলোতে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, বিশেষ করে ডেভেলপিং নেশনগুলোতে গ্লোবালাইজেশনকে কিভাবে দেখা হচ্ছে। গ্লোবালাইজেশনকে দেখা হচ্ছে যে মানে ইট ইজ সামথিং দ্যাট ইজ হাউলিং, দ্যাট ইজ গ্রাসপিং এভরিথিং। এটা হচ্ছে ভীষণভাবে অ্যান্টি পিপল একটা জায়গা। তখন তিনি দেখলেন যে গ্লোবালাইজেশন হ্যাজ সো মেনি গুড থিংস, ইট হ্যাজ আ হিউম্যান ফেস অলসো অ্যাকর্ডিং টু জগদীশ ভাগবতী। তখন তিনি এই রিসার্চ গ্যাপটা থেকে তিনি তখন দাঁড় করালেন যে যেটাকে ইন ডিফেন্স অফ গ্লোবালাইজেশন তিনি যখন বইটা লিখলেন, তখন তিনি কি করলেন, হি ডিফেন্ডেড গ্লোবালাইজেশন। কেন? বিকজ হি আইডেন্টিফাইড দ্য রিসার্চ গ্যাপ। এক্সিস্টিং যে রিসার্চ গ্যাপ, একদম আমি পরপর যদি বলে যাই তাহলে আমরা দেখবো একদম জোসেফ স্টিগলিৎসের সময় থেকেই বা তারপরে বিভিন্ন কাজে যদি আমি দেখি, গ্লোবালাইজেশনকে যে অ্যাঙ্গেলে যে অ্যাপ্রোচে প্রতিষ্ঠা করা হয়েছিল, সেটাকে জগদীশ ভাগবতী বললেন যে না না, গ্লোবালাইজেশন হ্যাজ আ হিউম্যান ফেস অলসো। এটার এই ভালো দিক আছে। তার মানে কি, এই রিসার্চ গ্যাপটাকে তিনি আইডেন্টিফাই করে আবার প্রতিষ্ঠা করলেন। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। ঠিক একই রকম ভাবে ক্রিটিক্যাল স্কুলের যে থিঙ্কাররা, ফ্রাঙ্কফুর্ট স্কুলের, হ্যাঁ, যারা মার্ক্সিয়ান চিন্তা ভাবনার মধ্যে কিছু নতুন কিছু কন্ট্রিবিউট করছেন, হ্যাঁ, এই জায়গাগুলো আমাদেরকে কিন্তু ভাবতে হবে। এইটাই হচ্ছে রিসার্চ গ্যাপ আইডেন্টিফিকেশন। ইটস আ ক্রিটিক্যাল লুক। What is research gap identification? It's a critical look at the existing research to identify and locate the research gap in the existing framework of knowledge. That is what I have discussed. এখনই যে কথাগুলো আমি অলরেডি বললাম। সব থেকে ইম্পর্টেন্ট রিসার্চ, এই যে রিভিউ অফ এক্সিস্টিং লিটারেচারে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ফার্দার রিসার্চের স্কোপ তৈরি করে। তুমি যখনই একটা কোনো জিনিসকে লিটারেচার সার্ভে করবে, ক্রিটিক্যাল এক্সামিন করবে, তখনই তোমার ওখান থেকে মাইন্ডে চলে আসবে যে হ্যাঁ, এই জায়গাটা তো বলা হয়নি, এটা তো করা দরকার। সো এখান থেকে ফার্দার রিসার্চের একটা স্কোপ থেকে যাবে। সো ইট আইডেন্টিফাইজ দ্য এরিয়াস ফর ফার্দার রিসার্চ।
থিওরিটিক্যাল ফাউন্ডেশন খুব ইম্পর্টেন্ট, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আনলেস অ্যান্ড আনটিল ইউ আর স্টাডিং সামথিং থিওরিটিক্যালি, তুমি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা যতক্ষণ না ঠিক মতো তৈরি করছো ততক্ষণ পর্যন্ত তোমার কাজটা হবে না। সো আমি কি ক্লেম করেছি, দ্য প্রপার থিওরিটিক্যাল এক্সপ্লোরেশন উইল হেল্প দ্য রিসার্চার ডেল ডিপ into the area of research, the area on which you are trying to research, you are trying to conduct your research. You have to make a proper theoretical foundation or proper theoretical framework. Unless you will be unable to explain the research gap, the way of your thinking, what should be the proper way of your thinking, এই জায়গাটাকে কিন্তু তুমি ধরতে পারবে না। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। Without endorsing the research with a relevant theory or theories, there may be one theory or there may be a number of theories. It is quite difficult to understand the relevance, nature and importance of the research work that I have already discussed. যেটা আমি অলরেডি প্রথম থেকেই বলছি যে থিওরিটিক্যাল ফাউন্ডেশন কেন দরকার, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক কেন দরকার। A proper understanding of the theory of a particular topic will help you to understand the existing knowledge gap, the relevance of your study, the nature, the expected nature of your study এবং importance, এটা কিন্তু দেখতে হবে। Theoretical framework are used to guide the analysis and interpretation of data in a case study. তুমি যখন তোমার রিসার্চ প্রপোজাল লিখছো, তুমি যে কেস স্টাডি করছো সেটা যখন তুমি দেখাচ্ছ, তখন সেখানে তোমাকে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা দিয়ে তুমি কি বুঝতে পারবে যে আমি এই থিওরিকে অ্যাপ্লাই করব এবং এইভাবে আমি এটাকে ডেটাটাকে অ্যানালিসিস করার জন্য দাঁড় করাবো। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। দ্য ফ্রেমওয়ার্ক শুড প্রোভাইড আ ক্লিয়ার এক্সপ্লেনেশন অফ দ্য কি কনসেপ্টস, ভ্যারিয়েবলস অ্যান্ড রিলেশনস দ্যাট আর রেলিভেন্ট টু দ্য রিসার্চ কোয়েশ্চেন, যেটা আমি এতক্ষণ বললাম। এইভাবে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটাকে দাঁড় করাতে হবে। যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে আমি যদি উইমেন এম্পাওয়ারমেন্টের বিষয়টাকে মাথায় রেখে করি, তাহলে আমাকে সোশ্যাল জাস্টিস থিওরি, ফেমিনিস্ট থিওরি, লিবারাল থিওরি, মার্ক্সিয়ান থিওরি, আমাকে এই জায়গাগুলো দেখতে হবে যে আমার কাজটার সঙ্গে কোন থিওরিটা হচ্ছে যে কম্প্যাটিবল হচ্ছে, সেটাকে দেখে আমাকে ওটাকে দাঁড় করাতে হবে। একই রকম ভাবে আমি যেটা স্কুলের যে কথাটা প্রথমে বলছিলাম, শিক্ষার উপর যে আজকের দিনে কি নতুন পরিবর্তন এসেছে শিক্ষায়, সেখানে কিন্তু আমাকে ওই জায়গাগুলো কিন্তু রাখতে হবে। নিউ লিবারাল থিওরি থেকে একদম নিউ রাইট ফিলোসফি থেকে শুরু করে সবটা আমাকে রাখতে হবে, যে রোল ব্যাক দ্য স্টেট এবং এই যে এনপিএম আজকের দিনে যে নিউ পাবলিক ম্যানেজমেন্ট, সেখানে শিক্ষার মতো ইস্যুকে কিভাবে ম্যানেজ করা হচ্ছে নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচে। তো এই জায়গাগুলো কিন্তু আমাকে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা দাঁড় করাতে কাজে লাগবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। হাইপোথিসিস অ্যান্ড দ্য ফরমেশন অফ দ্য রিসার্চ কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। হাইপোথিসিসটা কিভাবে করব, অধিকাংশ রিসার্চ প্রপোজাল যখন লেখে অধিকাংশ ছাত্রছাত্রীদের এটা একটা বড় একটা সমস্যা হয় যে হোয়াট উড বি দ্য প্রপার হাইপোথিসিস, আমার এই কাজের প্রপার হাইপোথিসিস কি হবে। এটা কিন্তু তৈরি করতে হবে অনেকগুলো বিষয় দেখে। প্রথমটা হচ্ছে হোয়াট ইজ হাইপোথিসিস, হোয়াই, কেন আমি হাইপোথিসিস নেব, কি অ্যাজাম্পশন কি, হোয়াট ইজ দ্য কি অ্যাজাম্পশন, মূল বক্তব্য কি হাইপোথিসিসের, and what are the essential features of hypothesis, হাইপোথিসিসের এসেনশিয়াল ফিচার গুলো কি কি। এই জায়গাগুলো, এই চারটে বিষয় যদি আমি ঠিক মতো করতে পারি তাহলে আমি হাইপোথিসিস ঠিক মতো ফরমেশন করতে পারবো। হাইপোথিসিস কি, দিস ইজ দ্য স্টেটমেন্ট দ্যাট ক্যান বি টেস্টেড বাই সায়েন্টিফিক রিসার্চ, এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। আমি অলরেডি আগে বলেছি এটা হচ্ছে অনুকল্প, প্রকল্প বা অনুমান, যেটার উপর দাঁড়িয়ে আছে একটা রিসার্চ। A research hypothesis is used to test the relationship between two or more than two variables. আমি যে প্রপোজিশন গুলো রয়েছে, আমার যে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম রয়েছে, তার সবসময় দুটো, তিনটে, চারটে, দুটো ভ্যারিয়েবল থাকতে পারে। সেই ভ্যারিয়েবল গুলোকে মানে তার রিলেশনটাকে বোঝার জন্য হাইপোথিসিস আমাকে নিতে হবে, বা সেই রিলেশনটাকে যাতে করে বোঝা যায়। যেমন আমি যদি বলি যে মোর অ্যান্ড মোর প্রাইভেটাইজেশন, লেস অ্যান্ড লেস প্রোটেকশন অফ হিউম্যান রাইটস। আজকের দিনে শিক্ষার পার্সপেক্টিভে আমি যদি বলি যে শিক্ষার অধিকার হচ্ছে নাগরিকদের মৌলিক অধিকার, অলরেডি আমরা এটা একদম 2002 সালে সংবিধান সংশোধন করে ভরে দেওয়া হয়েছে, 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ইফ আই এম নট রং। তো সেটাতে যখন করা হয়েছে, আর্টিকেল 21 এটাকে ভরে দেওয়া হয়েছে, শিক্ষার অধিকার হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। তো এখানে দুটো ভ্যারিয়েবল কি হবে, আমি যদি বলি মোর অ্যান্ড মোর প্রাইভেটাইজেশন, less and less protection of your fundamental right,
ইন দ্য কনটেক্সট অফ রাইট টু এডুকেশন। এই জায়গাটা যদি আমি ভাবি, তাহলে এখানে দুটো আমার হচ্ছে যে ভ্যারিয়েবল চলে এলো। এইভাবে আমাকে এটা বুঝতে হবে যে হাইপোথিসিস কিভাবে আমি নির্মাণ করব, অনুমান বা অনুকল্প, যে আমার এই কাজটাতে এইটা যদি হয় তাহলে এটা হবে, মানে এটা হলে এটা হবে, এটা না হলে এটা হবে না। এই যে জায়গাটা, এই 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 সম্পর্কটাকে আমাকে নির্ধারণ করতে হবে। কি অ্যাজাম্পশন কি, মূল বক্তব্য হচ্ছে ইট ইজ দ্য প্রেডিকশনস, যেটা বললাম, অনুমান, প্রেডিকশন করা, কোনো কিছুকে অ্যান্টিসিপেট করা রিলেটেড টু দ্য স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম। তুমি যে স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম বা আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম যেটা করেছো, তার কি অ্যাজাম্পশন, এর এসেন্সিয়াল ফিচারগুলো কি কি হাইপোথিসিসের। গুড হাইপোথিসিস বা একটা ভালো হাইপোথিসিস করতে হলে আইডিয়াল হাইপোথিসিসের কি কি ফিচার থাকবে? প্রথম হচ্ছে ইট শুড বি ক্লিয়ার, নাম্বার ওয়ান, অ্যান্ড প্রিসাইজ, খুব স্পষ্ট হবে এবং বেশি কথা থাকবে না, বাড়তি কথা থাকবে না, এর 2-3 লাইনই হয়ে যায় হাইপোথিসিস, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইফ দ্য হাইপোথিসিস ইজ রিলেশনাল, এটাকে যদি সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যে বললাম বিটুইন দ্য ভ্যারিয়েবলস, দেন ইট শুড স্টেট দ্য রিলেশনশিপ বিটুইন ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলগুলোর রিলেশন কি, এটা কিন্তু প্রতিষ্ঠা করতে হবে হাইপোথিসিস। শুধু হাইপোথিসিসের উপর একটা আলাদা লেকচার হতে পারে যে কিভাবে এই রিলেশনটাকে আমি নিয়ে আসতে পারবো। এই যে আমি প্রত্যেকটা স্লাইড দেখাচ্ছি না, প্রত্যেকটা এক একটা স্লাইডের উপর এক একটা লেকচার হতে পারে। রিসার্চ মেথোডোলজির এত ইম্পর্টেন্ট এই জায়গাগুলো রয়েছে। দ্য হাইপোথিসিস মাস্ট বি স্পেসিফিক অ্যান্ড শুড হ্যাভ স্কোপ ফর কন্ডাক্টিং মোর টেস্ট। হাইপোথিসিস ভীষণভাবে স্পেসিফিক হতে হবে এবং এটা যাতে করে আরো বেশি পরীক্ষা নিরীক্ষা করে এক্সামিন করতে পারি, ক্রিটিক্যাল ইভ্যালুয়েশনটা আমি করতে পারি, তবে কি আমার একটা নিরপেক্ষ আমি একটা গবেষণার কাজ নামিয়ে আনতে পারবো। সেটা কিন্তু মাথায় রেখে আমাকে হাইপোথিসিসটা তৈরি করতে হবে। এরপর আমি আসবো সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, ব্যাকবোন অফ এ স্টাডি, সেটা হচ্ছে মেথোডোলজি। Methodology key, it is the process of data collection and data analysis. For the collection of your data you have to take or you have to select some proper methodical tools or methodological tools, number one. So this is the process of data collection. Data collection and methodology, it can be of many types, number one. And data analysis, এটাও আরেকটা ইম্পর্টেন্ট জায়গা। আফটার কালেকশন অফ দি ডেটা ইউ হ্যাভ টু অ্যানালাইজ করতে হবে। ডেটা অ্যানালিসিস মানে যেটাকে আমরা বলি তথ্য সংগ্রহ এবং তারপরে তথ্য বিশ্লেষণ। এই বিশ্লেষণটা করলে তবে কি আমার গবেষণার কাজটা দাঁড়াবে। হ্যাঁ, ইট মে বি কন্ডাক্টেড থ্রু ভেরিয়াস মেথডস, যেটা আমি অলরেডি বলেছি। তো রিসার্চ মেথোডোলজি কি? রিসার্চ মেথোডোলজি ফর সোশ্যাল সায়েন্সেস প্রোভাইডস গাইডলাইন্স ফর ডিজাইনিং অ্যান্ড কন্ডাক্টিং এভিডেন্স বেসড রিসার্চ ইন social sciences and interdisciplinary studies using both qualitative and quantitative data. এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে রিসার্চ মেথোডোলজি, যেটা আমি অলরেডি আলোচনা করেছি। কি কি মেথড, আমি এখানে 4-5টা মেথডের কথা উল্লেখ করেছি। নাম্বার ওয়ান হচ্ছে কেস স্টাডি মেথড। আমি কোনো একটা কেস স্টাডি মেথড মানে কোনো একটা এরিয়া অফ ওয়ার্ক আমি ধরলাম, তারপরে সেটাকে আমি কেস স্টাডি করলাম। মানে আমি যদি দুটো রাজ্যের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে তুলনামূলক আলোচনা করি, সাপোজ আমি গ্রিন গভর্নেন্স নিয়ে কাজ করছি, তাহলে দুটো রাজ্যের পাশাপাশি দুটো রাজ্যের লোকাল গভর্নমেন্ট নিয়ে যদি আমি কাজ করি, লোকাল গভর্নমেন্টের মাধ্যমে কিভাবে গ্রিন এনভায়রনমেন্ট বা গ্রিন গভর্নেন্স কিভাবে হচ্ছে, সেটা নিয়ে আমি যদি দুটো বা তার বেশি রাজ্যের মধ্যে যদি আমি একটা কম্পারেটিভ অ্যানালিসিস করি, তখন আমার কি কেস স্টাডি হবে? এই রাজ্যগুলোর মধ্যে আমাকে সিলেক্ট করতে হবে যে অমুক 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 জেলার অমুক অমুক লোকাল গভর্নমেন্টের উপর আমি একটা ডেটা কালেকশনের জন্য ইয়ে করবো। তার মানে কি আমার স্কোপটা ঠিক হয়ে যাবে যে অমুক রাজ্যের অমুক অমুক জেলা নিলাম, এই রাজ্যের অমুক অমুক জেলা নিলাম। এবার সেই জেলাগুলোর মধ্যে আমি 4টে করে বা 5টা করে মিউনিসিপ্যালিটি বা 4টে করে পঞ্চায়েত আমি নিলাম লোকাল গভর্নমেন্টের ইয়ে হিসেবে। এইটা হচ্ছে আমার কেস স্টাডি। এবার সেখান থেকে আমি ডেটা কালেকশন করছি, মানে কি এটা হচ্ছে আমার কেস স্টাডিটা কি, যে আমি অমুক অমুক কেসকে স্টাডি করেছি, ঠিক আছে, অমুক অমুক রাজ্যের। তো এই তারপরে আমি তার মধ্যে একটা কম্পারেটিভ অ্যানালিসিস করতে পারি। সেই জায়গাটায় আমি আসছি এবার কম্পারেটিভ মেথড। আমি বিভিন্ন রাজ্যের মধ্যে যে ডেটা কালেকশন করলাম, যে গ্রিন গভর্নেন্সকে ইমপ্লিমেন্ট করতে গেলে, এক্সিকিউট করতে গিয়ে, পলিসিগুলোকে এক্সিকিউট করতে গেলে কি কি কাজ করছে, সেটা আমি কম্পারেটিভ মেথড দিয়ে দাঁড় করাতে পারি। তারপর হচ্ছে সার্ভে মেথড, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সার্ভে মেথড আমি কি পদ্ধতিতে ডেটা কালেকশন করব? আমি যে বললাম দুটো রাজ্যের 4টে করে পঞ্চায়েতের আমি সার্ভে করছি, যে সেখানে গ্রিন গভর্নেন্স আমার কিভাবে হচ্ছে, এটা হচ্ছে আমার কেস স্টাডি। এরপর আমি কম্পারেটিভ অ্যানালিসিসে যাব, দিয়ে আমি দেখবো যে কোন রাজ্য কোন জায়গায় বেটার করছে, কোন রাজ্য কোন জায়গায় কম করছে। তো সেইটাই হচ্ছে সার্ভে করতে হলে আমাকে কি করতে হবে? প্রপার স্যাম্পলিং করতে হবে। কেননা আমরা জানি যে কোনো কাজে তথ্য সংগ্রহের জন্য পুরো সবার কাছে ইন্টারভিউ নেওয়া সম্ভব নয়।
1.4 বিলিয়ন পিপল আমাদের দেশে। তো সবাইকে তো আমার সাক্ষাৎকার নেওয়া সম্ভব নয়, তাই আমাকে স্যাম্পল সাইজ ঠিক করতে হবে, মানে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের কাছে আমাকে সাক্ষাৎকার করতে হবে। তার জন্য আমাকে কোয়েশ্চেনিয়ার বা প্রশ্নমালা তৈরি করতে হবে। সেই কোয়েশ্চেনিয়ার ক্লোজ এন্ডেড হতে পারে, ওপেন এন্ডেড হতে পারে, আমি আসবো সেই জায়গাগুলো পরে আসবো। তো ওইগুলোর মাধ্যমে আমি তথ্য সংগ্রহ করছি, যেটাকে আমি বলছি সার্ভে মেথড। অ্যাট দ্য সেম টাইম অবজারভেশন মেথড কিন্তু সঙ্গে সঙ্গে থাকবে, এটাও একটা গুরুত্বপূর্ণ মেথড। আমি এইখানে 4-5টা আমি বলেছি, আর বেশি বলিনি। এই যে এথনোগ্রাফি, হ্যাঁ, এথনোগ্রাফি, এথনিক যে স্টাডিগুলো, হ্যাঁ, এথনোগ্রাফি আজকের দিনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। হ্যাঁ, এথনোমেথোডোলজি যেটাকে বলা হয়, এই এথনোমেথোডোলজি মানে কোনো একটা নির্দিষ্ট রেস, কোনো একটা কালচারাল গ্রুপ, কোনো একটা কমিউনিটি, হ্যাঁ, এথনিক কমিউনিটি, তার কালচারকে স্টাডি করছি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমরা বলছি এথনোমেথোডোলজিক্যাল স্টাডি। এটা যেটা অ্যানথ্রোপোলজির সঙ্গে ভীষণভাবে জড়িত। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা, এগুলো সব মেথোডোলজি একটা আমি এখানে তোমাদের বললাম। ডেটা কালেকশন এন্ড ডেটা অ্যানালিসিস। ডেটা কালেকশন আমি অলরেডি বলেছি, তথ্য সংগ্রহ যদি আমার ঠিক মতো না হয়, তাহলে আমার যে হাইপোথিসিস ছিল, যে রিসার্চ গ্যাপকে আমি আইডেন্টিফাই করেছিলাম, সেই রিসার্চ গ্যাপকে আমি মিট করতে পারবো না, রিচ করতে পারবো না। তাই ডেটা কালেকশন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কেননা এটার মাধ্যমে আমি নলেজ অবটেইন করছি এবং ইনফরমেশন যা কিছু দরকার আমার রিসার্চের জন্য সেগুলো আমি অ্যাকুয়ার করছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডেটা কালেকশন। দ্য ডেটা কালেকশন মে বি কন্ডাক্টেড থ্রু ভেরিয়াস মেথডস, বিভিন্ন মেথড। প্রথমেই হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথড, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা নিরীক্ষা। স্যাম্পলিং করা, র্যান্ডম স্যাম্পলিং আর স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, এই জায়গাটা একটু বলবো। স্যাম্পলিং আমি যেটা এখনই বললাম, যে আমি সাপোজ দুটো রাজ্যের 4টে করে পঞ্চায়েতের উপর, টোটাল 8টা পঞ্চায়েত, তারা কিভাবে গ্রিন গভর্নেন্সের যে পাবলিক পলিসি, সেগুলোকে কিভাবে গ্রিন পলিসিগুলোকে এক্সিকিউট করছে, বা আদৌ কোনো পলিসি ফর্মুলেট করেছে কিনা, সেই পলিসি ফর্মুলেট, মানে পাবলিক পলিসির যেটা বেসিক জায়গা সেটা হচ্ছে পলিসি ফর্মুলেশন, যেটাকে আমরা পলিসি সাইকেল বলি। পলিসি ফর্মুলেশন, এবং তারপরে সেই পলিসির প্রপার এক্সিকিউশন, এবং আফটার এক্সিকিউশন অফ দ্য পলিসি আমি সেই পলিসিটাকে প্রপার ওয়েতে ইভ্যালুয়েট করা, মূল্যায়ন করা, যে হোয়েদার দ্য পাবলিক পলিসি আই হ্যাভ টেকেন ইজ সাকসেসফুল ওয়ান অর ফেইল্ড ওয়ান। এইটা আমাকে বুঝতে হবে। তো তার জন্য কি করতে হবে, আমি দুটো রাজ্য, সেই দুটো রাজ্যের হয়তো 4টে করে পঞ্চায়েত আমি নিয়েছি, দিয়ে এবার আমি সেখানে তাদের পাবলিক পলিসি স্টাডি করছি। এবার সেখানে আমি দেখতে গিয়ে কি দেখলাম, যে প্রথম হচ্ছে যে দুটো রাজ্যের যে 4টে করে পঞ্চায়েত নিয়েছি, তার টোটাল যত জনসংখ্যা, সবার কাছে আমি পৌঁছাতে পারবো না। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। সবার কাছ থেকে আমি তথ্য সংগ্রহ করতে পারবো না, যত মানুষ আছে। তাহলে কি করতে হবে, আমাকে ঠিক করতে হবে স্যাম্পল সাইজ, যে আমি এই প্রত্যেকটা পঞ্চায়েত থেকে 100 করে 400 জন, আর এই রাজ্য থেকেও 100 করে 400 জন, টোটাল আমি 800 জনের উপর তথ্য সংগ্রহ করব। সাপোজ এই যে আমি 800 জনের উপর তথ্য সংগ্রহ করছি, এই 800 জন কিভাবে কাদের নেব কোন একটা পঞ্চায়েতে, সেখানে আমি কিভাবে নেব না, তখন আমাকে মাথায় একটা জিনিস রাখতে হবে, মানে ওই সায়েন্টিফিক মেথোডোলজির কথাকে মাথায় রেখে, সেটা হচ্ছে আমি যে 100 জনকে রাখবো, তার মধ্যে যেন আমার বিভিন্ন ধর্মের লোক থাকে, আমার বিভিন্ন মানে নারী পুরুষ উভয়ই থাকে, বিভিন্ন এজ গ্রুপের লোক থাকে, মানে সমস্ত বিভিন্ন কমিউনিটির লোক থাকে। মানে আমি যেটা বলতে চাইছি, মানে এবং ধনী নির্ধন নির্বিশেষে প্রত্যেকে থাকে আর কি। এইভাবে আমাকে র্যান্ডাম ওয়েতে কিছু আমি করব, যে 100 জন, আমি এই 100 জনকে আমি র্যান্ডাম ওয়েতে আমি এইভাবে করব, র্যান্ডামলি। মানে আমার এখানে সুস্পষ্ট কোনো যে অমুককে আমি নেব তা নয়, র্যান্ডাম ওয়েতে, মানে আমি যাকে পাবো তাকেই আমি রিসার্চ করব, তাকেই আমি সাক্ষাৎকার নেব, এবং সেই সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি মোরাললেস একটা সায়েন্টিফিক মেথড নেব, যাতে করে সমস্ত স্ট্রেটার মানুষ, সমস্ত কমিউনিটির মানুষ, সমস্ত নারী পুরুষ থেকে শুরু করে ধনী নির্ধন থেকে শুরু করে সবার কাছে আমি তথ্য পাই। তাহলে কি হবে, তবে গিয়ে ওটা একটা ব্যালেন্সড ডেটা কালেকশন হবে। এবার আমি দেখা গেল যে শুধুমাত্র যারা রিচ পিপুল তাদের আমি ডেটা কালেকশন করলাম, দে বোদার দ্য লিস্ট, whether my panchayat is implementing some green governance এর যে জায়গাগুলো, হ্যাঁ, আবার হতে পারে যে কিছু মানুষ, those who are politically purely unconscious, মানে they have nothing to do with green policies, হ্যাঁ, তো তারা হচ্ছে যে সব আমি তাই করলাম, এরকম নয়। আমাকে শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ, ধনী নির্ধন নির্বিশেষে সব রকম মানুষকে নিয়ে স্যাম্পলিং করতে হবে। এইভাবে আমি 4টে পঞ্চায়েতের 100 জন করে 400 জন, এইদিকে 400 জন, এইভাবে আমি যেটা করতে পারি, তাহলে সেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং, একদম সঠিক হতে হবে। আবার স্ট্র্যাটিফাইড হতে পারে, হ্যাঁ, মানে আমি স্ট্রেটা ঠিক করে নিতে পারি, যে আমি এই স্ট্রেটা থেকে এতজন, যেটা আমি এতক্ষণ বললাম, যে আমি এই স্ট্রেটা থেকে এতজন, এই স্ট্রেটা থেকে, আমাদের যে হায়ারার্কি, সোশ্যাল হায়ারার্কি রয়েছে, সেই হায়ারার্কিকে আমরা মানে স্ট্রেটা ধরে আমরা আলোচনা করতে পারি আলাদা আলাদা করে। এটা হচ্ছে স্যাম্পলিং।
এবং তারপরে আমি যে স্যাম্পল সাইজটা ঠিক করলাম, তারপরে আমার হচ্ছে যে কোয়েশ্চেনিয়ার, খুব ইম্পর্টেন্ট, প্রশ্নপত্র বা প্রশ্নমালা, এইটা আমাকে ঠিক করতে হবে। প্রশ্নপত্র, যে আমি কোন কোয়েশ্চেনিয়ারকে মেনটেন করে আমি হচ্ছে যে ডেটা কালেকশন করব। অ্যান্ড ইউ হ্যাভ টু মানে কিপ ইট ইন মাইন্ড যে আমি যে কোয়েশ্চেনিয়ার তৈরি করব সেটার মধ্যে কেমন থাকবে, তার আবার দুটো পার্ট আছে। কিছু হচ্ছে জেনারেল কোয়েশ্চেন, কিছুটা হচ্ছে একদম স্পেসিফিক কোয়েশ্চেন, রিসার্চ এরিয়া স্পেসিফিক কোয়েশ্চেন। আমার প্রথমেই জেনারেল প্রশ্ন, সেটা হচ্ছে তার নাম, গোত্র ইত্যাদি আমি জানলাম, নাম ধাম ইত্যাদি জানলাম, অ্যাড্রেস জানলাম। তারপরই হচ্ছে আমাকে মানে যাতে করে ওগুলো হচ্ছে যে ওই যে আইস ব্রেকিং সেশন যেটাকে বলে, মানে তুমিও কোনো কারো কাছে সাক্ষাৎকার নিচ্ছ, তার কাছে তুমিও সম্পূর্ণ অপরিচিত, সেও তোমার কাছে অপরিচিত। তাই জন্য প্রথমেই যেটা করতে হয় সেটা হচ্ছে কোয়েশ্চেনিয়ারে কিছু জেনারেল ইনফরমেশন রাখতে হয়। সেটাতে তার নাম, বাড়িতে কতজন আছে, কতদূর শিক্ষা দীক্ষা ইত্যাদি ইত্যাদি কিছু বেসিক কোয়েশ্চেন। এটা হচ্ছে আইস ব্রেকিং সেশন, মানে এটাতে ওই তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হলো। তারপরে কি হলো, আমি তারপরে মেন ইস্যুগুলো, যেগুলোর মধ্যে কিছু সেন্সিটিভ ইস্যু থাকতে পারে, যেগুলোর মধ্যে কিছু সোশিও কালচারালি, রিলিজিয়াস ইত্যাদি ইত্যাদি কিছু সেন্সিটিভ ইস্যু থাকতে পারে, আবার আমার গভর্নেন্সের কোয়েশ্চেন থাকতে পারে, হ্যাঁ, সেখানে হচ্ছে যে পলিটিক্যাল কোয়েশ্চেন থাকতে পারে, হতে পারে যে উত্তর দিচ্ছেন সে হয়তো রাজনীতি মানে সমালোচনা করতে চাইছে না, লোকাল গভর্নমেন্টের যে না এরা এই গ্রিন পলিসি ঠিক মতো দেয়নি, বা অনেক কিছুই বলেছিল করব কিন্তু করেনি, এই যে ব্যাপারগুলো অনেকেই বলতে চায় না। সুতরাং সেন্সিটিভ কোয়েশ্চেনগুলো আরো শেষের দিকে থাকবে। তাই প্রথমেই যদি এমন কোনো প্রশ্ন করে দেওয়া হয় তাহলে উত্তরদাতা ভয় পেয়ে যাবে, হ্যাঁ, বা উত্তরদাতা হয়তো তোমার ব্যাপারে একটা অন্যরকম আইডিয়া করে নিতে পারে যে না না এর নির্দিষ্ট মোটিভ আছে, এই মোটিভ নিয়ে সে এটা আদৌ গবেষণার কাজ নয়, এটার অন্য কোনো ব্যাপার আছে। সুতরাং এই কোয়েশ্চেনিয়ারটা খুব সাইন্টিফিক্যালি ফর্ম করতে হবে, নাম্বার ওয়ান, এবং খুব সেন্সিবলি ফর্ম করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই কোয়েশ্চেনিয়ার আবার দু রকম হতে পারে, একটা হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন, একটা হচ্ছে ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। আমি যখন ওপেন এন্ডেড কোয়েশ্চেন রাখছি, সেখানে যিনি উত্তর দিচ্ছেন তিনি যা ইচ্ছা উত্তর দিতে পারেন, 2 লাইন 4 লাইন একদম, মানে ওটা হচ্ছে ডেসক্রিপটিভ হতে পারে। আর ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন মানে হচ্ছে এমসিকিউ স্টাইলের, হ্যাঁ না হ্যাঁ না, অমুক অমুক বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে এখানে, বছরে কবার হয়েছে, একবার, দুবার, চারবার, ছবার ইত্যাদি, বা তারও বেশি বার, এরকম আমি 3-4টে অপশন রাখলাম, দ্যাট ইজ ক্লোজ এন্ডেড, যেখানে উত্তরদাতার বেশি কথা বলার জায়গা নেই, অনলি টিক দিতে হবে সঠিক উত্তরটাই, ঠিক আছে। এমসিকিউ অবজারভেশন থ্রু আউট দ্য হোল প্রসেস, অবজারভেশন উইল বি দেয়ার, হ্যাঁ, তোমাকে অবজার্ভ করতে হবে যে যিনি উত্তরদাতা তিনি একদম নিরপেক্ষভাবে কথা বলছেন কিনা, তিনি নির্ভয়ে কথা বলছেন কিনা, তিনি কথা বলার সময়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সার্ভে করার সময় দেখা যায় যে বাড়ির যে পুরুষ সদস্য গ্রামে গঞ্জে তারা তাদের দিকে তাকিয়ে থাকে, প্রত্যেকটা কথা বলার সময় একবার করে বাড়ির গার্জেনের দিকে, মানে সোকল্ড হাজবেন্ডের দিকে, বা তার শ্বশুরের দিকে, বা বাবার দিকে, যে ছেলের দিকে যেই হোক না কেন তার দিকে একবার তাকিয়ে নেয়। এটা হচ্ছে তার যে মেন্টাল যে ওই যে স্ট্রাকচারাল ভায়োলেন্সের যে কথাটা আমি বারবার বলি আর কি, হ্যাঁ, মেন্টাল যে সাবজুগেশন আছে সেটা থেকে বেরিয়ে আসতে পারেনি, মাইন্ডসেটটা তো ওইভাবে তৈরি হয়ে আছে। তো সেখানে ওটা তোমাকে অবজার্ভ করতে হবে, অবজারভেশন মেথডটা চলবে যে হ্যাঁ আমার এখানে আদৌ উইমেন এম্পাওয়ারমেন্ট, মানে যে নারী যে সশক্তিকরণের কথা বলছি, সেখানে সে নিজের ডিসিশন নিজে নিতে পারছে কিনা, আমি ডিসিশন মেকিং প্রসেসে তো নিয়ে এসেছি, কিন্তু সে কি সেই লেভেলে এম্পাওয়ার্ড হয়েছে যে কারোর দিকে না তাকিয়ে একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়ে একদম সোজাসুজি কোনো কথার উত্তর দিতে পারছে কিনা, এইটা দেখতে হবে। এটাও একজন তুমি যখন সাক্ষাৎকার নিচ্ছ, ডেটা কালেকশন করছো, সেখানে তোমাকে এটাও অবজারভেশন মেথডে রাখতে হবে। একই রকম ভাবে ইন্টারভিউ, এটা পুরোটাই সাক্ষাৎকার যে কথাগুলো বলছি এটাও একটা ব্যাপার, হ্যাঁ। লিটারেচার সার্ভে আমি অলরেডি বলেছি, এগুলো সব হচ্ছে এক একটা গুরুত্বপূর্ণ ডেটা কালেকশনের সব টুল। অফিসিয়াল এবং আনঅফিসিয়াল রিপোর্টস, হ্যাঁ, সরকারি গেজেট যেগুলো আমরা প্রাইমারি যেটা বলি, হ্যাঁ, বিভিন্ন সেন্সাস রিপোর্ট, এগুলো সব হচ্ছে অফিসিয়াল ডেটা, হ্যাঁ। আবার আনঅফিসিয়াল কিছু রিপোর্ট হতে পারে যেগুলো হচ্ছে বিভিন্ন সেকেন্ডারি রিপোর্ট, বিভিন্ন বই ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ। আচ্ছা, লাইব্রেরি রিসোর্স, লাইব্রেরি রিসোর্স তো আমরা সবাই জানি, যেটা আমি আর্কাইভাল স্টাডিজ এর ক্ষেত্রে বারবার করে বললাম যে লাইব্রেরি স্টাডি খুব ইম্পর্টেন্ট। তো এগুলো হচ্ছে কিছু মেথড। তো আফটার কালেক্টিং ডেটা, what you have to do, you have to, being a researcher, you have to analyze the data, and you have to be free from any kind of biasness, number one. You have to follow scientific methods, এবং সম্পূর্ণ একটা নিরপেক্ষ জায়গা থেকে ডেটা অ্যানালিসিস করতে হবে। Data analysis involves কি করতে হবে এখানে, closely related stages such as setting up categories, আমি কি কি ক্যাটাগরিতে ভাগ করব, কি কি টেবিল তৈরি করব, আমি কি কি চার্ট তৈরি করব, টেবিল চার্ট, পাই চার্ট, এটসেট্রা এটসেট্রা। অ্যাপ্লাইং দিস ক্যাটাগরিজ টু র ডেটা থ্রু কোডিং অ্যান্ড ট্যাবুলেশন, যেটা এতক্ষণ বললাম আমি, হ্যাঁ, কোড করব, ট্যাবুলেশন করব, মানে আমি টেবিল তৈরি করব, ঠিক আছে। অ্যান্ড দেন ড্রয়িং স্ট্যাটিস্টিক্যাল কনক্লুশন, যে হ্যাঁ স্ট্যাটিস্টিক্যাল কনক্লুশনে আসবে যে হ্যাঁ
100 জনের মধ্যে 70 জন, তার মানে হচ্ছে 70% মানুষ অমুক প্রশ্নের উত্তরে অমুক কথা বলেছে। এই যে গ্রিন ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছিলাম, যে অমুক প্রশ্নে, হ্যাঁ, এই যে হচ্ছে যে ঠিক সময়ে সময়ে কি কি গ্রিন পাবলিক পলিসি নেওয়া হয়েছে গ্রিন এনভায়রনমেন্ট বা গ্রিন গভর্নেন্সকে ইমপ্লিমেন্ট করার জন্য, সেখানে তুমি কতগুলো হয়তো প্রশ্ন রেখেছিলে তোমার কোয়েশ্চেনিয়ারে, যে বৃক্ষরোপণ কর্মসূচি হয় কিনা, ঠিক সময়ে এইটা হয় কিনা, ওইটা, মানে যেগুলো গ্রিন গভর্নেন্সের সঙ্গে জড়িত। এবার হচ্ছে যে সেখানে দেখা গেল যে 70 জন, তোমার 100 জনের মধ্যে 75 জন একটা, তখন কি হবে, 3/4 মানে 75% মানুষ এই উত্তর দিয়েছে অমুক প্রশ্নের উত্তরে। কোন একটা প্রশ্ন এরকম হতে পারে যেখানে মোর দ্যান 50% মানুষ উত্তরটাকে এড়িয়ে গেছে, উত্তর দিতে চায়নি। তাহলে কি হবে, যে এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ, মোর দ্যান এত 50%, মানে এত পার্সেন্ট মানুষ, দে ডিনাইড টু আনসার। তো এখান থেকে তোমাকে কিছু একটা অবজারভেশন মেথড এখানে তোমাকে ফলো করতে হবে, যে হোয়াই, কেন তারা ডিনাই করলো, এই জায়গাটা মাথায় রাখতে হবে। সবশেষে হচ্ছে কনক্লুশন, খুব ইম্পর্টেন্ট। কনক্লুশনে কি আছে, কনক্লুশনের জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কেননা এখানে থাকবে তোমার এই যে ডেটা কালেকশন হলো, তারপরে ডেটা অ্যানালিসিস হলো। ডেটা কালেকশন এবং ডেটা অ্যানালিসিসের পরে তোমাকে রাখতে হবে ফাইন্ডিংস গুলো কি কি, তুমি কি পেলে এই যে 3 বছর 4 বছর 5 বছর 6 বছর গবেষণা করলে, পিএইচডি করলে, মানে তুমি তখন রিসার্চ প্রপোজালের জন্য লিখছো শুধুমাত্র, কিন্তু গবেষণার পরে রিসার্চ প্রপোজালও তোমাকে ফাইন্ডিংস রাখতে হবে, যে আমি যে এতটা স্টাডি করলাম, যে রিসার্চ প্রপোজালটা পুরোটা বানালাম, এখান থেকে আমি কি ফাইন্ডিংস পেলাম বা কি কি ফাইন্ডিংস পেতে পারি, এটা তোমাকে রাখতে হবে রিসার্চ প্রপোজালে। এবং যখন গবেষণাটা হচ্ছে, ফুল গবেষণাটা, পিএইচডি রিসার্চটা, সেখানে কি ফাইন্ডিংস, কি প্রধান ফাইন্ডিংস গুলো কি কি, সেগুলো ওয়ান আফটার ওয়ান ইউ হ্যাভ টু ক্যাটাগরিক্যালি অ্যানালাইজ। ফাইন্ডিংস গুলোকে ইউ হ্যাভ টু প্লেস অ্যান্ড এস্টাবলিশ অ্যাজ ওয়েল, যেখান থেকে তুমি একটা নিউ নলেজ আর হচ্ছে যে এক্সিস্টিং নলেজের সঙ্গে নতুন কিছু তুমি কন্ট্রিবিউট করলে, নিউ নলেজ কন্ট্রিবিউট করলে, এটা হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা, কি ফাইন্ডিংস। Then comes the question of critical evaluation, and you have to be value free. Critical evaluation করতে হবে, যে এই হয়েছে, এই রিসার্চ গ্যাপ ছিল, এইভাবে কাজ হয়েছে, এই হাইপোথিসিস, এবং তারপরে ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন করতে হবে, মানে একদম সমালোচনামূলক মূল্যায়ন করতে হবে, তবে গিয়ে প্রপার। সোশ্যাল সায়েন্সের মূল জায়গাটাই হচ্ছে উই ইউজ টু রেজ কোয়েশ্চেন, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। আজকের দিনে সবসময় আমরা যে কথাগুলো আলোচনা করি, যে পিওর সায়েন্সের ক্ষেত্রে রাষ্ট্রের বিরুদ্ধে কোয়েশ্চেন করার যে সম্ভাবনা সেটা কম থাকে, কিন্তু সোশ্যাল সায়েন্সে কি হয়, বিশেষ করে পলিটিক্যাল সায়েন্সের মতো সাবজেক্টে, উই ইউজ টু রেজ কোয়েশ্চেন এনি কাইন্ড অফ আরবিট্রেশন, যে কোনো ধরনের আরবিট্রারি পলিসি, আনরুলি পলিসি, তার এগেনস্টে আমরা কোয়েশ্চেন রেজ করি, সেখান থেকে আমরা নতুন কিছু পাওয়ার চেষ্টা করি, যেখান থেকে ধীরে 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 আজকে আমরা ডেমোক্রেসি পেয়েছি, ডেমোক্রেসির বিভিন্ন লুপহোলস খুঁজে পাচ্ছি। আজকের দিনে এই যে ইলেক্টেড অটোক্রেসি, আমরা বলছি ডেমোক্রেসি, ইন দ্য নেম অফ ডেমোক্রেসি সাচ অ্যান্ড সাচ থিংস আর হ্যাপেনিং, in the name of democracy such and such things are happening, so you have to study and we have to evaluate this critically. এটা তো একটা সোশ্যাল সায়েন্সের একটা বড় জায়গা, যে আমরা we used to raise question against any kind of absolutism, absolutist policy against আমরা কোয়েশ্চেন রেজ করি, and that is why সোশ্যাল সায়েন্স মাঝে মাঝে সাফার করে, ভীষণভাবে সাফোকেশনে পড়ে যায়। পিওর সায়েন্সে প্রচুর ফাইন্ডিং আছে, সোশ্যাল সায়েন্সে ফান্ডিং কমে আসছে দিনকে দিন। কেন কমে আসছে, তার কারণ হচ্ছে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেইন রিজনস। দুদিন আগে আমার একজন মাস্টার মশাইয়ের সঙ্গে কথা হচ্ছিল এই নিয়ে, আমি তখনই বলেছি যে এটা একটা বিশাল বড় একটা কারণ সোশ্যাল সায়েন্স, মানে আমরা আলোচনা করছিলাম যে সোশ্যাল সায়েন্সে কেন ফান্ডিং কমছে যত দিন যাচ্ছে, বা যতটা হওয়া দরকার। আজকে গোটা পৃথিবীর মধ্যে যদি আমরা কম্পারেটিভ অ্যানালিসিস করি, যে হায়ার এডুকেশনে রিসার্চের জন্য, হ্যাঁ, এই যে মাইনর রিসার্চ প্রজেক্ট, মেজর রিসার্চ প্রজেক্টের জন্য বা রিসার্চের জন্য টোটাল জিডিপির কত পার্সেন্ট টাকা খরচা করে রাষ্ট্র? কিছু কিছু ওয়েস্টার্ন কান্ট্রি অনেক অনেক বেশি খরচা করে, এশিয়ার কিছু দেশ প্রচুর খরচা করে, সেই তুলনায় ভারতে খরচা কমে গেছে। কেন কমে গেছে? বিকজ উই ইউজ টু রেজ কোয়েশ্চেন। তার থেকে পিওর সায়েন্সে আমি টাকা ঢালবো, আমি প্রজেক্টে টাকা ঢালবো, তাতে কি হবে? আমার চন্দ্রযান 3 হয়েছে, চন্দ্রযান 4 হবে, চন্দ্রযান 5 হবে, এইসব হবে। কিন্তু সেখানে রাষ্ট্রের বিরুদ্ধে অথরিটির এগেনস্টে কোয়েশ্চেন তোলা যায় না। কিন্তু তুমি যখনই পলিটিক্যাল সায়েন্সে একটা গবেষণা করবে, যে তুমি বলবে যে এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ফর দ্য সেক অফ ইনক্লুশন অফ উইমেন, এটা ফেল হয়েছে, কই উইমেন এম্পাওয়ারমেন্ট ঠিক মতো হয়নি, পলিটিক্যাল কনসাসনেস হয়নি, হ্যাঁ, এই হয়েছে ওই হয়েছে, কিছু কিছু জায়গায় ভালো কাজ হয়েছে, কিছু জায়গায় খারাপ কাজ হয়েছে। সো দেয়ার ইজ আ প্রবাবিলিটি হোয়ার ইউ আর ক্রিটিসাইজিং সাম পাবলিক পলিসিস।
এই যে ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন যে কোনো গবেষণার পরে সেই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। অ্যান্ড আফটার দ্যাট কনক্লুশন একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, সেটা হচ্ছে যে লুপ হোলস অর লিমিটেশনস, খুব ইম্পর্টেন্ট। লুপ হোলস অ্যান্ড লিমিটেশনস, কোনো কাজ সম্পূর্ণ নয়, তোমার কাজের মধ্যে লুপ হোলস থেকে যাবে, লিমিটেশনস থেকে যাবে, অ্যান্ড ইউ হ্যাভ টু অনেস্টলি অ্যাডমিট দ্যাট, কনফেস দ্যাট, যে এই জায়গাগুলো ডিউ টু ক্রাঞ্চ অফ টাইম, ডিউ টু ক্রাঞ্চ অফ মেটেরিয়ালস, ডিউ টু ক্রাঞ্চ অফ ডেটা, অমুক অমুক লিমিটেশন বা লুপ হোলস থেকে গেল আমার কাজের। and you have to admit that, confess that honestly. এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, লুপ হোলসকে ইয়ে করা। সেখান থেকে কি হবে, ফার্দার স্কোপ বেরোবে, ফিউচার স্কোপ, যে হ্যাঁ এই লুপ হোলসটা থেকে গেছে এই কাজের মধ্যে, এই ফিউচার। কিন্তু আমি প্রচুর মানে থিসিস গবেষণা ইয়ে করতে গিয়ে নিজেদের কাজেও দেখেছি যে লুপ হোলস, লিমিটেশনস, ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন, ফিউচার স্কোপ এগুলো সুস্পষ্টভাবে লেখা নেই। সরি টু সে, কিছু কিছু কাজে আছে কিন্তু অনেক কাজেই নেই। এই জায়গাগুলো মেথোডোলজিক্যাল, এই যে বললাম না, রিসার্চ মানে বোর্ড যখন রিসার্চ প্রপোজাল জমা পড়ে, বোর্ড এই জিনিসগুলো দেখে যে এই জিনিসগুলো সুস্পষ্টভাবে কেউ সাজিয়ে লিখেছে কিনা। এগুলো যদি না লেখে তাহলে কিন্তু সেই প্রপোজালটা কিন্তু খুব ভালো প্রপোজাল নয়। তো এটা মাথায় রাখতে হবে। এবং সবশেষে আরেকটা স্লাইড আমি বলবো, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, মানে সবশেষে আফটার কমপ্লিশন অফ দ্য ইয়োর রিসার্চ ওয়ার্ক, যে পিএইচডি যে ডিসার্টেশন, যে থিসিস, সেটাকে কি করতে হবে, সেটাকে de-thesify করতে হবে, because you have to convert that into a book. Unless and until you are publishing your research work, suppose you have done a good research, a remarkable research, praiseworthy research, and after that তুমি থেমে গেলে। একটা পিএইচডি রিসার্চ মানে হচ্ছে একটা জায়গাকে প্রতিষ্ঠা করা, পুনঃপ্রতিষ্ঠা করা, নতুন নিউ আইডিয়া জেনারেট করা। and after generating a new idea you stop, because you have been awarded, তুমি অ্যাওয়ার্ডেড হয়ে গেছো, ইউ হ্যাভ বিন কনফার্ড দ্য সার্টিফিকেট, তোমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাস তুমি নামের আগে ডক্টর বসাচ্ছ, শেষ হয়ে গেল। এইটুকু নয়, রিসার্চের থেকেও, মানে ডক্টর থেকেও পোস্ট ডক আরো বেশি ইম্পর্টেন্ট। মানে আফটার ইয়োর ডক্টরাল থিসিস, আফটার ইয়োর পিএইচডি, তুমি সেই কাজটাকে কতটা বাড়াচ্ছ। তার মধ্যে তার ফার্স্ট স্টেপ হচ্ছে ইউ হ্যাভ টু পাবলিশ দ্য পিএইচডি রিসার্চ থিসিস ইনটু আ বুক। আনলেস অ্যান্ড আনটিল ইউ ডু দ্যাট, তাহলে কি হবে, তোমার রিসার্চটা সাধারণ পাঠকদের হাতে পৌঁছাবে না। কেননা সেটা কোথায় থেকে যাবে, শুধুমাত্র লাইব্রেরিতে একটা কপি থেকে যাবে, তোমার কাছে একটা কপি থেকে যাবে, এবং তোমার সুপারভাইজারের কাছে একটা কপি থেকে যাবে, বাস। কি হবে তাতে, তোমার যে রিসার্চের যে থিসিসটা, সেটা একটা মোটা থিসিস, অনেক কষ্ট করে অনেক দিন কাজ করেছো, কিন্তু সেটা থেকে গেল। সো সেটাও ডিজায়ারেবল নয়, সেটাও এক্সপেক্টেড নয়। সো দ্যাট ইজ ওয়াই হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু কনভার্ট দ্য হোল থিসিস ইনটু আ গুড বুক, অ্যান্ড ফর that you have to de-thesify that। কেননা বইয়ের একটুখানি ওরিয়েন্টেশনটা একটু আলাদা হয়, সেই ওরিয়েন্টেশনের সূচিপত্র রেখে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে আলাদা করে রাখতে হবে, সেটাকে মার্কেট ফ্রেন্ডলি করতে হবে, সব থেকে ইম্পর্টেন্ট। তো সেটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যে পিএইচডিকে আমি ইয়ে করছি কিনা। আর সবশেষে এই কিছু কথা বলবো, যে থিংস টু বি টেকেন ইনটু কনসিডারেশন, মানে কি কি জিনিস মাথায় রাখতে হবে এই রিসার্চের ক্ষেত্রে। প্রথম যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে, তুমি আইডিয়া প্রফেস করছো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউ আর প্রফেসিং নিউ আইডিয়া। এইটাই মোটো থাকা দরকার, যে আই হ্যাভ টু কন্ট্রিবিউট সামথিং that is the remarkable contribution. I have to contribute something which will be the identity of my study. এইটা মাথায় রাখতে হবে। আমার কাজটার আইডেন্টিটি প্রতিষ্ঠিত হবে তখনই, সেটা স্বীকৃতি পাবে, রিকগনিশন পাবে, যখন আমি নতুন কিছু ডেটা জেনারেট করছি, প্রফেস করছি নতুন আইডিয়া। তার জন্য কি কি জিনিস আমাকে মাথায় রাখতে হবে? প্রথম হচ্ছে স্কলারলি অনেস্টি। এই যে কপি পেস্টের যুগ, এ মারাত্মকভাবে রিসার্চ ওয়ার্ককে নষ্ট করেছে। রিসার্চ এথিক্স বলে কিছু থাকছে না অধিকাংশ ক্ষেত্রে। মার্কেটে ওপেনলি বলা হচ্ছে যে আমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্স দিই, ফেসবুকে অ্যাডভার্টাইজ হচ্ছে, বিভিন্ন কোম্পানি তৈরি হয়ে গেছে, একদম লেখা থেকে শুরু করে, একদম পেপার পাবলিকেশন থেকে শুরু করে সবটা করিয়ে দেবো, লেখা টেখা সবটা করে দেবো, তোমাকে শুধুমাত্র বছরে একদিন আসতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো, মানে হচ্ছে যে প্রাইভেট গুলো মেনলি, তারা কি করছে, এক কথায় ডিগ্রি বিক্রি করছে। বিভিন্ন জায়গায় এগুলো গড়ে উঠছে একদম ব্যাঙের ছাতার মতো। সেখানে রিসার্চ এথিক্স মেনটেন হচ্ছে না, স্কলারলি অনেস্টি থাকছে না। প্রপার রেফারেন্সিং অ্যান্ড অ্যাকনলেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। রেফারেন্স একদম নিরপেক্ষভাবে থাকতে হবে,
তবে গিয়ে স্কলারলি অনেস্টি থাকবে, না হলে স্কলারলি অনেস্টি থাকবে না। কোনো একটা জিনিস আমি দেখে লিখে দিলাম নিজের নামে, অমুক সালে অমুক সময় অমুক জন লিখেছিল, সেখান থেকে আমি আইডিয়া নিতে পারি, সেটাকে আমাকে রেফারেন্স করতে হবে, কিন্তু টোটো সেটাকে লিখে দেওয়া সেটা যায় না। এরপরেই যেটা আসবে সেটা হচ্ছে প্লেজিয়ারিজম, এটাকে আমরা প্লেজিয়ারিজম বলি। সো ইউর টেক্সট, ইউর থিসিস মাস্ট বি ফ্রি ফ্রম প্লেজিয়ারিজম। কোন রকম ভাবে চুরি বিদ্যা চলবে না এখানে। এটা না হলে কি হবে, আপাতত ধরা না পড়লেও বা ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং যদি নাও ধরা পড়ে সেটা কিন্তু প্রপার যে ফ্রুট সেটা কিন্তু দেবে না, যে ডিভিডেন্ড সেটা কিন্তু দেবে না একজন রিসার্চারকে, তার যে নলেজ সেটা গেইনড হবে না। সো ইউ হ্যাভ টু বি ফ্রি ফ্রম প্লেজিয়ারিজম, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে কিপ ডিস্টেন্স ফ্রম মার্কেট বেসড রিসার্চ অ্যাসিস্ট্যান্স, যেটা এখনই আমি বললাম। ওপেনলি অ্যাসিস্ট করার জন্য বলা হচ্ছে যে এত টাকা লাগবে, এই লাখ লাখ টাকা লাগবে, আমরা পিএইচডি করিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু সরকারি প্রতিষ্ঠানে পিএইচডি করার সম্ভাবনা মানে কম, সিট কম, হ্যাঁ, মানে কম্পিটিশন অনেক বেশি, সেই সুযোগে বেশ কিছু ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বিভিন্ন জায়গাগুলো, তারা এই জিনিসটা করে। দ্যাট ইজ মানে দ্যাট শুড বি টেকেন ইনটু কনসিডারেশন অলসো। হ্যাঁ, এবং সেটার প্রপার চাই। আর সব থেকে বড় আজকের দিনের একটা বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে অ্যাবিউজ অফ এআই টুলস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস। এইগুলো যেভাবে এসেছে, চ্যাট জিটিপি অ্যান্ড অল, ওপেন এআই কোম্পানির আন্ডারে বা বিভিন্ন কোম্পানিগুলো যেগুলো এসেছে, নিউমারাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস আর দেয়ার, যেগুলো ব্যবহৃত হচ্ছে ইন আ ভেরি ডিসঅনেস্ট ম্যানার। এবং এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইয়োর রিসার্চ ওয়ার্ক শুড বি ফ্রি ফ্রম এআই টুলস। কোন রকম এআই এর সহযোগিতা নিলে অসুবিধা আছে, সেটা নিলে হবে না। তাহলে কি হবে, প্রপার যে নলেজ জেনারেশন বা মনে রাখতে হবে, অ্যান আর্টিফিশিয়াল থিং ইজ আর্টিফিশিয়াল এন্ড অফ দ্য ডে। এই নিয়ে এই যে রিসার্চ ওয়ার্ককে কি যাদের ইন্টারেস্ট আছে তারা দেখতে পারে, 27 জুলাই 2023 স্টেটসম্যান পত্রিকায় আমার একটা লেখা বেরিয়েছে, এই এআই টুল মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে, 27 জুলাই অনলাইনেও আছে, 27 জুলাই স্টেটসম্যান পত্রিকা, সেখানে হচ্ছে এআই টুল কিভাবে নষ্ট করছে রিসার্চকে আজকের দিনে। হ্যাঁ, এবং ওভার ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, এবং এটা তো আবার একটা নতুন করে কালচারাল ইম্পেরিয়ালিজম, লিঙ্গুইস্টিক ইম্পেরিয়ালিজম, কেননা যত এআই টুল আছে সব ইংলিশে আছে, এবং গোটা পৃথিবী জুড়ে এই নিয়ে লাস্ট ডিসেম্বরে আমি ইতালি মিলানে একটা এই নিয়ে কনফারেন্সও করে এসেছি, সেখানেও আমি একই জিনিস স্ট্রংলি আর্গু করে এসেছি যে এআই টুল কিভাবে রিসার্চ ওয়ার্ককে, বিশেষ করে সোশ্যাল সায়েন্সের রিসার্চকে, হ্যাঁ এআই টুলের অনেক দিক আছে, যেমন যারা ফটোগ্রাফির কাজ করে, যারা বিভিন্ন রকমের হচ্ছে যে ডেটা অ্যানালিসিসের কাজ করে, ইঞ্জিনিয়ারিং লাইনে, বিভিন্ন লাইনে, হ্যাঁ এআই টুল বিশেষ করে পিওর সায়েন্সের ক্ষেত্রে এটা হচ্ছে একটা মার্ভেলাস বা ভীষণ একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। কিন্তু সোশ্যাল সায়েন্স রিসার্চের ক্ষেত্রে যদি একজন রিসার্চার ডিপেন্ডেন্ট হয়ে যায় অন এআই টুলস, তাহলে এর থেকে খারাপ কিছু হতে পারে না, তাহলে তো সেই প্লেজিয়ারাইজড ডকুমেন্টই হয়ে গেল। হ্যাঁ, এবং সেটা অত্যন্ত বাজে জিনিস। সুতরাং এআই টুলের থেকে একদম সেফ ডিস্টেন্স বজায় রাখতে হবে। এই জিনিসগুলো, এই যে 4-5টা জিনিস আমি বলে দিলাম, এগুলো মাথায় রাখতে হবে, তবে কি একটা প্রপার আইডিয়া জেনারেশন হবে, প্রসেসিং অফ নিউ আইডিয়া হবে, প্রপার ওয়েতে, হ্যাঁ প্রপার ওয়েতে গবেষণা হবে। তো যেটা হচ্ছে একজন প্রফেসরের প্রধান কাজ, সেটা হচ্ছে প্রসেসিং নিউ আইডিয়াস। হ্যাঁ, নতুন আইডিয়া যদি জেনারেট না করতে পারি, যদি না নতুন আইডিয়া যদি না প্রসেস করা যেতে পারে, তাহলে কিন্তু একজন রিসার্চারের প্রধান কাজ প্রসেসিং অফ নিউ আইডিয়াস, সেটা কিন্তু এই এআই টুল ফুল যদি ব্যবহার হয় তাহলে কিন্তু হবে না। এটা মাথায় রেখে করতে হবে। তো দ্যাটস অল, থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাঁ, আমি এখানেই শেষ করলাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে, ইউ আর ফ্রি টু আস্ক। প্রকাশগুলো একটু আচ্ছা, এখানে স্টপ প্রেজেন্টেশন, স্যার মৌপ্রিয়া বিশ্বাস কিছু প্রশ্ন করেছে, স্ক্রিনে দেওয়া রয়েছে অলরেডি। Is it necessary to make hypothesis while developing proposal? হ্যাঁ, প্রপোজালে তো হাইপোথিসিস তো দিতেই হবে, ওটা ইন্টিগ্রাল পার্ট। এখন হাইপোথিসিস, এখন কিছু কিছু গবেষণায় আজকে যে জিনিসটা বিশেষ করে বলা হচ্ছে, সেটা হচ্ছে যে ওই কোয়ালিটেটিভ, পিওরলি কোয়ালিটেটিভ স্টাডিতে হাইপোথিসিস মাস্ট নয়, ইত্যাদি ইত্যাদি কথা বলা হচ্ছে। কিন্তু হাইপোথিসিস হচ্ছে ইন্টিগ্রাল পার্ট অফ এ রিসার্চ প্রপোজাল। উইদাউট হাইপোথিসিস কিভাবে একটা ভালো রিসার্চ প্রপোজাল দাঁড় করানো যায়? কেননা রিসার্চ কোয়েশ্চেন যেটা আমার মাথায় এসেছে, সেন্ট্রাল কোয়েশ্চেন, সেটাকে তো আমাকে প্রতিষ্ঠা করতে হবে।
সেটা প্রতিষ্ঠা করার জন্য মানে সেটাকে আমাকে স্টাডি করতে হবে, সেটার জন্য তো আমাকে কিছু না কিছু হাইপোথিসিস নিতেই হবে, এবং তারপরে আমার সেই হাইপোথিসিস এন্ড অফ দ্য ডে মানে কনক্লুশনের সময় আমি যখন ফাইন্ডিংস করব, তখন আমার ওই হাইপোথিসিস আমার ফাইন্ডিংস এর সঙ্গে র্যাটিফাইড হচ্ছে কিনা বা সেটা এন্ডোর্স করছে কিনা আমার হাইপোথিসিসকে, সেটাও আমি তখন ওখানে পরিষ্কারভাবে রাখবো। তো হাইপোথিসিস তো লাগবে, ইম্পর্টেন্ট। আর কিছু? নেক্সট কোয়েশ্চেন, প্রকাশ। এক সেকেন্ড স্যার, আমি দেখে নিচ্ছি একটু, এক সেকেন্ড স্যার। ওকে ওকে, শিওর। এমডি বুলবুল শেখ তিনি প্রশ্ন করেছেন। হ্যাঁ, অসাধারণ স্যার, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। রিসার্চ কোয়েশ্চেন এন্ড রিসার্চ অবজেক্টিভস এর মধ্যে কম্পারিজনটা একটু বলবেন স্যার প্লিজ। রিসার্চ অবজেক্টিভ হচ্ছে আমি কেন কাজটা করব, কাজটা আমি কেন, ওয়ান সেকেন্ড, ওকে, আমি কাজটা কেন করব সেটা হচ্ছে আমার রিসার্চ অবজেক্টিভ। যে আমার রিসার্চ কোয়েশ্চেন কি, সেটা হচ্ছে আমি আমার রিসার্চ কোয়েশ্চেনটা কি, মানে রিসার্চ কোয়েশ্চেন থেকে আমার অবজেক্টিভটা বেরিয়ে আসে। হ্যাঁ, এগুলো ক্লোজলি রিলেটেড কিন্তু দুটো আলাদা জিনিস। হ্যাঁ, যখন গ্রামসি, আমি ফর এক্সাম্পল আমি যদি গ্রামসির কথা ভাবি, গ্রামসি যখন ভাবলেন যে কেন পাশ্চাত্যের উন্নত ধনতান্ত্রিক দেশগুলোতে বিপ্লব হলো না, বিপ্লব হয়ে গেল সোভিয়েত নয়, রাশিয়াতে বিপ্লব হয়ে গেল। তো এটা হচ্ছে যে তখন গ্রামসির মাথায় এই সেন্ট্রাল কোয়েশ্চেনটা এসেছিল যে ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট অল দ্য প্রিকন্ডিশনস আর দেয়ার ফর আ রেভলিউশন ইন সো কল্ড ওয়েস্টার্ন ক্যাপিটালিস্ট কান্ট্রিজ, কেন সেখানে বিপ্লব হলো না, কারণটা কি? এটা হচ্ছে তার মাথায় সেন্ট্রাল কোয়েশ্চেনটা এসেছিল, এটা হচ্ছে কোয়েশ্চেন। অবজেক্টিভটা হচ্ছে এখান থেকে দেখানো যে মার্ক্সিয়ান ইডিওলজিকে সর্বক্ষেত্রে সমভাবে যে কোনো স্থানকাল পাত্রে সমানভাবে প্রযোজ্য যদি করতে হয়, তাহলে এখানে কি সমস্যাটা কোথায়? সেটা করতে গিয়ে তিনি যখন ওই প্রিজনার্স নোটবুকস যখন তিনি লিখলেন, সেখানে তিনি দেখালেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি সেখানে সিভিল সোসাইটি এত বেশি স্ট্রং, হ্যাঁ সিভিল সোসাইটিকে মানে এখানে অল্টারনেটিভ ইডিওলজি নিয়ে আসতে হবে, শ্রমজীবী মানুষের ইত্যাদি ইত্যাদি কথাগুলো এলো। তো সেগুলো তো সব ফাইন্ডিংস। ওয়ার্ড অফ পজিশন, ওয়ার্ড অফ ম্যানুভার যে কথাগুলো তিনি বলছেন, ওয়ার্ড অফ পজিশনের কথা, এগুলো তো ফাইন্ডিংস, এগুলো তার পরে আসছে। প্যাসিভ রেভলিউশনের কথা বলছেন, হিস্টোরিক ব্লকের কথা বলছেন, সব ফাইন্ডিংস। কিন্তু এই সেন্ট্রাল কোয়েশ্চেনটা তার মাথায় এসেছিল, এটা ভাবতে হবে। স্যার, তাপস বেরা একটা প্রশ্ন করেছেন। আমার মনে হয় তাপস বেরাকে বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলে এটা গিয়ে আবার পুরোনো দিকে দেখে নিতে আর কি। উনি বলছেন যে স্যার ইন্ট্রোডাকশন এবং থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা উদাহরণ দিয়ে আরেকবার বলবেন। তো এটা আমাদের যদি আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিটেইলে আলোচনা করেছি, ওটাই ভালো হবে। একবার প্রথম দিকটা আমরা কালকেই স্যার আমি আপনাকে ওই দুপুরে, হ্যাঁ স্যার আমার একটা প্রশ্ন আছে, আমি সে দুপুরে আপনাকে বললাম না, ওইটা নিয়ে যদি একটু বলতেন আর কি। ওই হ্যাঁ, আমি একবার বলেওছি সেটা, যে আজকে কথা হয়েছিল একজনের সঙ্গে, সেটা হচ্ছে যে কেন অনেকে তার থিসিস নিয়ে, তার নিজের রিসার্চ নিয়ে পরিষ্কারভাবে কাজ মানে বলতে পারে না যে আমি কি নিয়ে করছি বা কি কাজ, তাই তো? এটাই তো প্রশ্ন ছিল নাকি? এটাই তো প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার, হ্যাঁ তার থিসিস নিয়ে হ্যাঁ রিসার্চ করছে, কিন্তু সে তার নিজের থিসিস নিয়ে নিজেই বলতে পারছে না। তার কারণ হচ্ছে এই যে প্রপার মেথোডোলজি ফলো না করা, প্রপার রিসার্চ ডিজাইন, মানে ডিজাইনিংটা মাথায় ক্লিয়ার না থাকা, এটা একটা বড় জায়গা। এবং ওভার ডিপেন্ডেন্ট সো মেনি থিংস। হ্যাঁ, প্রথম কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রিসার্চটা আমার, রিসার্চটা কিন্তু আমার সুপারভাইজারের নয়। আমার সুপারভাইজারের রোলটা হচ্ছে টু সুপারভাইজ মি, টু চ্যানেলাইজড, মানে টু মেক মি দেয়ার অন দ্য রাইট ট্র্যাকটাকে ঠিক করে দেওয়া হচ্ছে সুপারভাইজারের কাজ। কিন্তু রিসার্চটা আমার, সেই ট্র্যাকে আমি কিভাবে এগোবো, কতটা ভালোভাবে এগোবো, সেই এগোনোর পথে আমি যদি কোনো বাধার সম্মুখীন হই বা যদি কোনো সমস্যা হয়, সেখানে সুপারভাইজার সুপারভাইজ করবে, কিন্তু রিসার্চটা আমার, এটা মাথায় রাখতে হবে। এবং সেই জন্য কি হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে অতিরিক্ত সুপারভাইজার নির্ভরতা, যেটা আমাদের ওই প্রপার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক না তৈরি হওয়া বা প্রপার ওয়েতে রিসার্চ ডিজাইনটা ঠিক মতো না করতে পারা, এই সমস্ত সমস্যাগুলোর জন্য এই জিনিসটা হয়ে যায়। এটার জন্য যেটা দরকার একদম ইউজি লেভেল থেকে, যে কারণে আজকের এনইপির যে নতুন যে সিলেবাস, সেখানে বা তার আগে সিবিসিএস সিলেবাস থেকেই ওই যেটা হচ্ছে যে সেমিস্টার বেস, সেখান থেকে রিসার্চ মেথোডোলজি একদম বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো পড়াচ্ছে। কেন পড়াচ্ছে? এটা একটা বড় কারণ। তার কারণ হচ্ছে মেথোডোলজি ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ, এবং আমি আবার একই কথা বলছি, সোশ্যাল সায়েন্সে কোনো মেথোডোলজি স্ট্রিক্টলি এটাই করতে হবে তার সেটাও কিন্তু কোনো মানে নেই। কিন্তু এটা একটা বড় একটা সমস্যার কিন্তু জায়গা, যে কারণে অনেকের এই সমস্যাটা হচ্ছে। তার
ঠিক মতো রিসার্চ কোয়েশ্চেন ঠিক নেই, স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম ঠিক নেই, তার হচ্ছে যে কি হাইপোথিসিস, আমার অবজেক্টিভ কি সেটা পরিষ্কার নয়, আমি কোন চ্যাপ্টারে কি দেখাবো পরিষ্কার নয়, এই জায়গাগুলো পরিষ্কার নয় বলে সে নিজের থিসিস সম্পর্কে নিজেই খুব জোর গলায় বলতে পারছে না যে ইয়েস আই হ্যাভ এন্ডোর্সড দিস, আই হ্যাভ contributed this new idea or new knowledge to the broader discipline, this is my contribution to the broader discipline, এইটা সে জোর করে বলতে পারছে না। কেননা সে তো সুপারভাইজারের মুখের দিকে তাকিয়ে কাজ করেছে, সে ওই ইন্টারপ্রিটেটিভ স্টাডি করেছে, মানে ওই যেটা আমি হারমোনিটিক্স নিয়ে বলছিলাম আর কি কিছুক্ষণ আগে, যে যা কিছু এক্সিস্টিং নলেজ আছে সেটা কি আমি ইন্টারপ্রেট করলাম, নতুন কিছু বললাম না, দিয়ে চ্যাপ্টার ওয়াইজ লিখে নিয়ে জমা দিয়ে দিলাম। এবং আমি বলতে বাধ্য হচ্ছি অনেক ক্ষেত্রে এই সমস্যা কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন ইয়েতে এই সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। তো সে কারণে এই সমস্যাগুলো আসছে। প্রকাশ যে প্রশ্নটা করেছে, স্যার রয় মোহন মুরারি তিনি একটি প্রশ্ন করেছেন, যদিও প্রশ্নটি একটু বিতর্কিত মনে হচ্ছে আমার, যে ব্যক্তিগত যোগাযোগ ভালো গবেষণা প্রস্তাবনার চেয়ে কতটা বেশি গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে, বিস্তারিত ব্যাখ্যা করলে উপকৃত হব। মানে এটা মানে সত্যিই তো বিতর্কিত একটা কথাবার্তা, এবং এটার বিস্তারিত ব্যাখ্যা হয়ও না, এটার বিস্তারিত ব্যাখ্যা হয়ও না। হ্যাঁ, নেপোটিজম তো যে কোনো সোসাইটির ইন্টিগ্রাল পার্ট, শুধু রিসার্চে কেন, কোথায় কোন জায়গাতে নেপোটিজমের সমস্যা নেই? আমরা তো অ্যান্টি নেপোটিজম মুভমেন্ট তো আমরা দেখলাম ডিউরিং লকডাউন, তো নেপোটিজম তো সব জায়গাতেই আছে বাবা, ওইটা তো বলে লাভ নেই। কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিজের রিসার্চটা নিজের, ওটা মাথায় রাখতে হবে এবং সেটা দাঁড় করাতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট আর কি। লাস্ট প্রণব আচার্য একটা প্রশ্ন করেছেন আর কি, উনি বলছেন যে স্যার কিভাবে এই এআই বেসড টেকনিক থেকে পুরো রিসার্চকে সেভ করা যায়? প্রাইভেট ইউনিভার্সিটি থেকে টাকা দিয়ে পিএইচডি যারা করছেন তাদের কি কোনোভাবে চেক করা যাবে? আমি ঠিক এই কথাটা বলেছি, খুব ভালো প্রশ্ন। আমি প্রথমেই বলি, এই যে এআই বেস টেকনিক, এটার জন্য আমি রিকোয়েস্ট করব 27 জুলাই 2023 আমার স্টেটসম্যানে যে লেখাটা আছে ওটা একবার দেখতে, ওটা পড়তে, বা যদি তারপরেও যদি কারো ইন্টারেস্ট থাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারে, আমি তাকে হোয়াটসঅ্যাপও দিয়ে দিতে পারি লেখাটা। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যালেঞ্জ আজকের দিনে, মানে এমন একটা চ্যালেঞ্জ, এটা গোটা বিশ্ব এটা নিয়ে ভাবতে বাধ্য। আমি যখন বিভিন্ন জায়গায় বলেছি এটা নিয়ে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল কিভাবে ক্ষতি করছে, সেইটা কিন্তু এর কিন্তু কোনো সদুত্তর এখনো পাওয়া যায়নি। ইভেন এখন কিছু এআই টুল এসেছে যারা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে তুমি রিসার্চ করছো কিনা সেটাকেও প্লেজিয়ারাইজড কিনা সেটা কিন্তু ধরে ফেলছে। এখন কিছু টুল এসেছে, সেটা আশার আলো, কিন্তু সেটাও 100% সাইন্টিফিক্যালি কিন্তু প্রুভড নয়। সুতরাং আমার যেটা বক্তব্য এখানে সেটা হচ্ছে যে স্কলারলি অনেস্টি ইজ সামথিং দ্যাট মাস্ট বি নার্চার্ড। এই স্কলারলি অনেস্টিকে রাখতে হবে মাঝখানে রেখে। কেননা আমি এআই টুলের কথা ছেড়ে দিচ্ছি, গবেষণা করার ক্ষেত্রেও তো অনেক সময় দেখা যাচ্ছে 1965 সালের কোনো একটা বইয়ের কোনো একটা কথা তোমার হয়তো মনে হতে পারে যে এইটা থেকে আমি দেখে লিখে নিলাম, কে দেখতে যাচ্ছে, কিন্তু কোনো না কোনো ভাবে কোনো না কোনো দিন ধরা পড়বে, কারো কাছে না পড়লেও নিজের কাছে ধরা পড়বেই। এবং সেটা কিন্তু তোমার যে নলেজ ফ্রেমটাতে কিন্তু মানে তোমার যে চিন্তা ভাবনা যে তৈরি হবে সেইটাতে কিন্তু বাধা দেবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা সমস্যা। তো এআই টুল থেকে তো বাঁচাতেই হবে রিসার্চকে, এটা একটা বড় জায়গা, বড় একটা সমস্যার জায়গা। এর কোনো সদুত্তর এখন এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে নেই। এই যে ওপেন এআই কোম্পানি, যেটা ক্যালিফোর্নিয়া বেসড, তারা কিভাবে চ্যাট জিপিটির কথা বলছি, ঠিক আছে, কিভাবে হচ্ছে যে রিসার্চের উপর থাবা বসিয়েছে, এটা আজকের দিনে কিন্তু বিভিন্ন সমস্যা এটাকে আগামী দিনে নিয়ে আসবে। তাই সোশ্যাল সায়েন্সকে এটা নিজের স্কলারলি অনেস্টি যে আমাকে সম্পূর্ণভাবে ভ্যালু ফ্রি ওয়েতে কাজ করতে হবে। এবং রাষ্ট্র, আমি বলে রাখি, প্রথমের দিকে এটা আনকন্ট্রোলড মনে হচ্ছিল, আজকের দিনে কিন্তু কিছুটা কন্ট্রোল, যেটা একটা রে অফ হোপ। সেটা হচ্ছে যে অলরেডি ইউরোপিয়ান ইউনিয়ন এই নিয়ে আইন তৈরি করেছে যে হাউ টু কন্ট্রোল দ্য ইউজ অফ এআই টুলস, নাম্বার 1। আরেকটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র এই নিয়ে, ভারতেও অলরেডি একটা কমিটি তৈরি হয়ে গেছে এই নিয়ে। আমি এটা নিয়ে স্টাডি করতে গিয়ে দেখেছি যে ভারতেও অলরেডি একটা খুব মানে হাই প্রোফাইল একটা কমিটি তৈরি হয়েছে যে ফর দ্য হলিস্টিক ইউজ অফ এআই টুলস। পৃথিবীর বিভিন্ন ভালো ভালো জার্নাল চ্যাট জিপিটিকে ব্যান করে দিয়েছে। আমি আমার কাজ করতে গিয়ে দেখেছি মোর দ্যান 1200 জার্নালস, তারা হচ্ছে যে ইন্টারন্যাশনালি ওয়েল অ্যাক্লেম জার্নাল, তারা ব্যান করে দিয়েছে এআই টুলকে। তো এআই টুলকে এইভাবেই একটা সময় আসবে যখন এটা কমপ্লিটলি ব্যান হবে এই সোশ্যাল সায়েন্স রিসার্চের ক্ষেত্রে, কিন্তু ওই নিজের অনেস্টি নিজের কাছে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট।
স্যার অনেক ধন্যবাদ। আর কোনো প্রশ্ন নেই। যাদের যদি প্রশ্ন থাকে তারা স্যারকে সরাসরি স্যারের ফেসবুক অ্যাকাউন্ট বা হ্যাঁ, ওই যে স্যারের ইনস্টাগ্রামে দীপান্বিতা সান্যাল লিখেছেন, আমি ওই কথাটাই বলছিলাম যে এখন কিন্তু ডিটেক্ট করা সফটওয়্যারও বেরিয়ে গেছে। ওটা হচ্ছে নামটা আমার ঠিক মনে পড়ছে না, ওই চ্যাট জিপিটির আর কি, মানে ওটা হচ্ছে নামটা মনে পড়ছে না, যাই হোক ওরকম সফটওয়্যার কিন্তু বেরিয়ে গেছে, আমি দেখেছি, আমার কাজ করতে গিয়ে আমি দেখেছি। আমি যখন ওই লেখালেখি করেছি এটা নিয়ে, তখন আমি কিন্তু দেখেছি এরকম সফটওয়্যার বেরিয়ে গেছে বলে অনেকে ক্লেম করছে। অলরেডি তো বিভিন্ন জায়গায় পলিসিও তৈরি হয়ে গেছে, হাউ টু কমব্যাট দ্য প্রবলেম অফ এআই টুলস। অসংখ্য ধন্যবাদ স্যার। মনে হয় আর কোনো হ্যাঁ। প্রশ্ন নেই। তো যদি কারো প্রশ্ন থাকে আমি অনুরোধ জানাবো যে স্যারের সঙ্গে ওরা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কিংবা ইনস্টাগ্রামে স্যারের সঙ্গে যোগাযোগ করে নেবে, যেসব সোশ্যাল সাইট রয়েছে তাতে স্যারকে প্রশ্ন করে নেবেন এই ব্যাপারে। তো আজকে স্যার আমাদের এই প্ল্যাটফর্মে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ thank জানাই you. যারা এতক্ষণ ধরে আমাদের এই আলোচনাটি শুনছিলেন এবং যারা প্রশ্ন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। শুভরাত্রি। থ্যাংক ইউ।